বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব ১। দুদিন আগে রেহনুমা কলেজ থেকে বের হওয়ার সময় মতিন আর ওই মেয়েটাকে দেখেছিল। ওরা বেশ ঘনিষ্ঠ হয়ে রিকশায় বসেছিল। রিকশার হুডটা নামানো। মতিনের কি একটা কথায় মেয়েটা দুলে দুলে হাসছে। পিছন দিক থেকে মতিন মেয়েটির কোমরটা আলতো করে ধরেছিল। আহ কি ভালোবাসা! একসময় মতিন রেহনুমাকেও এভাবে আগলে রাখত। ৫ বছর সম্পর্কের পর এই মানুষটার সাথে রেহনুমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ২৭টি বছর এক ছাদের নিচে বাস করেও এক আকাশ সমান দূরত্ব রয়ে গেল। মতিনের দৃষ্টি আড়াল করতেই রেহনুমা ওর হুড তুলে দেয়। কারণ ও জানে, মতিনের সাথে যদি ওর চোখাচোখি হয়ে যায় তাহলে ওর খুব লজ্জা লাগবে। মতিনের লজ্জা না থাকতে পারে, কিন্তু নিজের মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এভাবে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে দেখে রেহনুমার অস্বস্তি লাগছে। একটা দীর্ঘশ্বাস রেহনুমার বুক চিরে বের হয়। ২৭টা বছর পার হয়ে গেল, তারপরও ওই মানুষটাকে রেহনুমা চিনতে পারল না। অথচ ওকেই ভালোবেসে রেহনুমা নিজের মা ভাই বোনকে ছেড়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিল। তারপর এই মতিনকেই বিয়ে করেছিল। অথচ এই চেনা মানুষটাই বিয়ের পর একটু একটু করে বদলে যেতে থাকে। মতিনের কাছে নিজের মা ভাই বোনের গুরুত্ব রেহনুমার থেকে অনেক বেশি। মতিনের ওই এক কথা, আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না। তোমাকে এটা মেনেই আমার সাথে সংসার করতে হবে। মতিনের মুখে এই কথা শুনে রেহনুমা অনেক কষ্ট পেয়েছিল। অথচ ওর মা ওকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে এটা যেমন ঠিক তেমনি রেহনুমা ওর চেনা পৃথিবীটা ছেড়ে এসে ওর হাত ধরে ওকে বিয়ে করেছে। এই মুহূর্তে মতিন ওর একমাত্র আপনজন। মতিনের সব আপনজন ওর পাশে আছে, কিন্তু রেহনুমার পাশে মতিন ছাড়া কেউ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মতিনের সেই উপলব্ধি বোধ নেই। প্রতিটি পুরুষ তাদের জীবনে মা এবং স্ত্রী এই দুজন মানুষের গুরুত্বকে অস্বীকার করতে পারবে না। অথচ মতিন বিয়ের পর থেকে রেহনুমাকে অবহেলা করে আসছে। এতে রেহনুমার একটা কথাই মনে হয়েছিল। ও বাড়ি থেকে পালিয়ে এসে মা ভাই বোনকে এই সমাজের চোখে অনেক ছোট করেছে বলে ওকে এভাবে মতিনের কাছে পদে পদে অপমানিত হতে হচ্ছে। এই আক্ষেপ রেহনুমার ভিতরটাকে কুরে কুরে খেতে থাকে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা রেহনুমার শ্বশুর বাড়িতে এসে নিজের বিদ্যা বুদ্ধিকে গৌণ মনে হয়। বিশেষ করে শাশুড়ির আচরণে রেহনুমার তাই মনে হয়েছিল। কথায় কথায় শাশুড়ি মা বলতেন, এটা তোমার বাপের বাড়ি পাও নাই। কিংবা এখানে তোমার মতো চলবে না। এই বাড়িতে সবকিছু আমার মতে চলবে। শাশুড়ি প্রতিদিন তার সংসারের পাঠদান রেহনুমাকে দিতে থাকেন। কিন্তু এটা এমন এক শিক্ষা প্রতিষ্ঠান, হাজার চেষ্টা করলেও পাশ মার্ক কপালে জুটবে না। কারণ ঘরের বউ তো পরের বাড়ির মেয়ে। তারপরও রেহনুমা নিজের পুরোটা দিয়ে এই সংসারটাকে আপন করে নিয়েছিল। আর তার এই বদলে যাওয়া ভালোবাসার মানুষটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে গিয়েছে প্রতিদিন প্রতিক্ষণ। কিন্তু যার ফলাফল ছিল পুরোটাই শূন্য। এত কিছুর বিনিময়ে ওকে শুনতে হয়েছিল ও চরিত্রহীন, নির্লজ্জ, বেহা। শাশুড়ি মা একদিন কথাচ্ছলে বললেন, তার ছেলের পৌরস্ত্যের প্রতি আকৃষ্ট হয়েই নাকি রেহনুমা ঘর ছেড়েছে। রেহনুমার যৌবনের জ্বালা বেশি বলে মা ভাই বোনের মুখে চুনকালি দিয়ে পালিয়ে এসেছে। বয়স্ক মেয়েদের অনেক চাহিদা থাকে। প্রতিনিয়ত এসব নোংরা কথার বাক্যবাণে রেহনুমার ভিতরটা ছারখার হয়ে যায়। অথচ মতিন কোনো প্রতিবাদ করে না। যার ফলে রেহনুমা একসময় নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু মতিন কোনোদিন ওর কষ্টটা উপলব্ধি করেনি। এভাবে আর কতদিন? মতিনের প্রতি ওর আকর্ষণ আস্তে আস্তে স্তিমিত হতে থাকে। রেহনুমাও চাকরির চেষ্টা করে। যাক, অবশেষে এই কলেজে নিজের চাকরি জোগাড় করতে পেরেছে। এর মাঝে উর্শির জন্ম হয়। ননদ আর দেবরের বিয়ে হয়ে যায়। ওরা এখন আমেরিকাতে সেটেলড। শাশুড়িও মারা গিয়েছেন। এই যে সংসারের প্রতি তার এত টান ছিল, কিন্তু চিরদিন তো এই সংসারে থাকতে পারলেন না। এটাই বাস্তবতা। সবাইকে এই মায়ার সংসার ছেড়ে চলে যেতে হবে। উর্শির বয়স যখন 10 বছর তখন থেকে মতিন আলাদা রুমে ঘুমায়। বিবাহিত জীবনের 11 বছর ইতিমধ্যে পার হয়ে যায়। মতিন বলেছিল উর্শিকে আলাদা রুমে থাকতে।
রেহনুমা রাজি হয়নি দেখে মতিন রাগ করে আলাদা রুমে ঘুমায়। আসলে যে মানুষটার অবহেলার কারণে ওর ভালোবাসা মৃত্যু হয়েছে সেখানে মিথ্যা মায় জড়িয়ে কোনো লাভ নেই। ২৭ বছর ধরে রেহনুমা এই অনুভূতিহীন সম্পর্ককে টেনে নিয়েছে। অপেক্ষা করেছে হয়তো মতিন ওকে বুঝবে। এরপর বছর খানিক আগে মতিন ওই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়েছে। মেয়েটি মতিনের কলেজে পড়ে। সেখান থেকে পরিচয়, তারপর প্রণয়। মেয়েটা উর্শির থেকেও মনে হয় একটু ছোট হবে। কারণ ও অনার্স থার্ড ইয়ারে পড়ে। এই সম্পর্কের কথা জানার পর থেকে রেহনুমা আলাদা হয়ে যাওয়াটা অন্তত দুজনের জন্য মঙ্গলজনক মনে করে। এতে দিনশেষে নিজের মতো করে হয়তো ভালো থাকা যাবে। আচ্ছা, সত্যি কি ভালো থাকা যায়? এসব নানা কথার ভাবনায় সই দিয়ে রেহনুমা চিঠিটা গ্রহণ করে। তবে সই দেওয়ার সময় রেহনুমার হাতের আঙ্গুলগুলো যেন একটু কেঁপে উঠছিল। কারণ বাঁশপাতা রঙের খামে চিঠিটা ওর স্বামী মতিন পাঠিয়েছে। রেহনুমা জানে এটা ডিভোর্স লেটার। চিঠিটা পাওয়ার সাথে সাথে কলেজে কানাঘুষা শুরু হয়। প্রিন্সিপাল ম্যাম ওকে ডেকে পাঠিয়েছেন। রেহনুমা ধীর পায়ে প্রিন্সিপাল ম্যামের রুমে ঢুকলেন। ও রুমে আসতেই সবাই আড়চোখে ওর দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। শিলা ম্যাম রেহনুমার দিকে তাকিয়ে বলেন, কেমন আছেন? রেহনুমা নিচু স্বরে বলে, ভালো। প্রিন্সিপাল শিলা ম্যাম উনার মুখোমুখি চেয়ারটা দেখিয়ে বলেন, বসুন। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। কি আর করবেন? বেশিরভাগ পুরুষ মানুষের স্বভাবটাই এমন। বুড়ি বউতে ওদের পোষায় না। কচি ডাবের শ্বাস ওদের বরাবর প্রিয়। অথচ নিজেরা যে বুড়ো খেকশিয়ালের মতন হয়েছে সে কথা মানতে চাইবে না। এরপর রেহনুমার মুখের কাছে মুখটা নামিয়ে এনে বলেন, শুনলাম আপনার স্বামী নাকি ডিভোর্স লেটার পাঠিয়েছে? না, মানে চিঠিটা এখনো খুলে দেখিনি। ওই সব লুইচ্ছা পুরুষ মানুষদের আমার ভালোই চেনা আছে। শুনলাম আপনার স্বামী নাকি মেয়ের বয়সী একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। সেই ঘটনার রেশ ধরেই আপনাদের নাকি ডিভোর্স হতে চলেছে। শিলা ম্যামকে সেই মুহূর্তে রেহনুমার কাছে শকুনের মতো লাগে। শকুন যেমন মরা গরুর সন্ধান পেলে ছুটে যায়, তেমনি শিলা ম্যামের মতো মানুষেরা মিষ্টি কথার ছলে মানুষের কাটা ঘা পেলে সেখানে আঘাত করতে এক মুহূর্ত দেরি করে না। না, মানে আমার সেরকম কিছু জানা নেই। আপনাদের মতো মহিলাদের এই এক দোষ, স্বামীর দোষ গোপন করে রাখা। নিজের মেয়ের বয়সী নারীর সাথে সম্পর্কের কারণে যে স্বামী ২৭ বছরের সম্পর্ক ভেঙে দেয় তাকে জুতাপেটা করা উচিত। না, জুতাপেটা কম হয়ে যাবে, লুঙ্গি তুলে তাদের পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। না, হেটাও কম হয়ে যাবে। আপনার উচিত নারী নির্যাতন আইনে তার নামে মামলা করে ১৪ শিকের ভাত খাওয়ানো। তাহলে ওই বেটা বুঝত কত ধানে কত চাল। আর একটা কথা, আপনার পাওনাটা করায় গণ্ডায় আদায় করে নিবেন। নিজের কাবিনের টাকা, মেয়ের বিয়ের খরচ, পারলে যে ফ্ল্যাটে আছেন সেটাও আপনি নিজের দখলে রাখবেন। তাছাড়া ওই লোক তো কচি মেয়ে বিয়ে করে তাড়িয়ে তাড়িয়ে জীবনের সুখ ভোগ করবে, কিন্তু আপনাকে এই বয়সে কে বিয়ে করবে? তাছাড়া মেয়েকে বিয়ে দিতেও আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। কেননা ডিভোর্সি মায়েদের মেয়েকে কোনো ভালো পরিবারের ছেলেরা বিয়ে করতে চায় না। এসব কথা শুনতে রেহনুমার ভালো লাগছে না। তাছাড়া মানুষকে নোংরা কথা বলে অপমান করার শিক্ষা ওর পরিবার ওকে শেখায়নি। দুচোখ জ্বালা করছে। চৈত্র মাসেও প্রচণ্ড শীত লাগছে। মনে হয় জ্বর আসবে। ম্যামকে বলে রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসলো। ওখানে যতক্ষণ থাকবে শুধু নেগেটিভ কথাই শুনতে হবে। শরীরটা গুলিয়ে উঠছে। গেটের দারোয়ানকে একটা রিকশা ঠিক করে দিতে বলে রেহনুমা ওয়েটিং রুমে বসে রইলেন। ভাবছেন বাসায় গিয়ে আগে একটু বিছানায় গড়িয়ে নিবেন। রেহনুমা মিরপুর ১০ নম্বরে অবস্থিত আইডিয়াল কলেজে শিক্ষকতা করে। আর ওর বাসাটা হচ্ছে মিরপুর ১২ নম্বরে। যেতে খুব বেশি সময় লাগবে না। এর মাঝে দারোয়ান এসে বলে, আফা রিকশা আইছে। রেহনুমা রিকশায় উঠে বসে। জ্যাম না থাকাতে ২৫ মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। ভাড়া মিটিয়ে গেটের দিকে তাকাতেই রেহনুমা বমি চলে আসলো। গেটের দারোয়ান আক্কাস টুথপিক দিয়ে দাঁত খুঁচিয়ে ময়লাগুলো গিলে খাচ্ছে। তার তো থুথু দিয়ে ফেলার কথা। মানুষ এত নোংরা হয় কি করে?
রিকশা থেকে নেমে ওখানেই বমি করে ফেলল। আক্কাস দৌড়ে এসে বলে, ম্যাডাম, আপনার শরীর কি বেশি খারাপ? পানি এনে দেই, এখানেই মুখটা ধুয়ে ফেলুন। না না, তোমাকে কিছু করতে হবে না, আমার ব্যাগে পানি আছে। রেহনুমা ব্যাগ থেকে পানির বোতল বের করে চোখে মুখে পানি দেয়। একটু ভালো বোধ করছেন। আস্তে ধীরে লিফটের সামনে চলে আসেন। একটু পরেই উপর থেকে লিফটটা নেমে আসলে রেহনুমা উঠে পড়ে। চতুর্থ ফ্লোরে এসে লিফট থেমে যায়। লিফট থেকে নেমে ও তালা খুলে নিজের ঘরে ঢোকে। ব্যাগটা ডাইনিং টেবিলে রেখে বিছানায় ধোপাস করে শুয়ে পড়ে। চারিদিকে সন্ধ্যার আবির তখন ছড়িয়ে পড়ছিল। রেহনুমার দুচোখে ঘুম নেমে আসছে। আসলে যখন জ্বর হয় তখন ওর দুচোখে গভীর ঘুম নেমে আসে। সেই সময় নানা রকম দুঃস্বপ্ন দেখতে থাকে। যেমন অনেক উপর থেকে লাফ দিয়ে পড়ছে কিংবা ছিনতাইকারী ওর পিছু চাকু নিয়ে দৌড়ানি দিচ্ছে। ও দৌড়াতে থাকে। একসময় ঘামে পুরো শরীর ভিজে যায়। আর তখন ঘুম ভেঙে যায়। ও শোয়া থেকে উঠে বসে। সে কারণে রেহনুমা আজ ঘুমাতে চাইছে না। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে আসছে। কিন্তু বিছানা থেকে রেহনুমা উঠতে পারছে না। পুরো শরীরে অসহ্য ব্যথা। বিছানা থেকে উঠে ঘরের লাইটটা জ্বালাবেন সেই শক্তিও শরীরে খুঁজে পাচ্ছেন না। এদিকে রাত যত গভীর হচ্ছে জ্বরটা যেন বেড়েই চলেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। পাশে সাইড টেবিলে রাখা পানির বোতলটার ছিপি খুলে অন্ধকারে মুখের উপর ধরে। না, এক ফোঁটা পানি নেই। খালি বোতলটা টেবিলে রাখতে গিয়ে ফ্লোরে পড়ে গেল। ঠিক যেন ওর মতো। এখনো মতিনের সাথে ওর ডিভোর্স হয়নি, তাতেই নানাজনে নানা কথা বলছে। এসব নানা বাক্যবাণে আসলেই কি নিজেকে ভালো রাখা যায়? নিজেকে রেহনুমার আজ বড় নিঃস্ব আর রিক্ত মনে হয়। আচ্ছা, ও কি এভাবে নিঃস্ব রিক্ত হয়ে এই বোতলটার মতো জীবন খাতার শূন্য পাতায় পড়ে থাকবে? ২৭ বছরের সম্পর্কটা মনে হয় এবার ভেঙ্গে যাবে চিরতরে। বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। আচ্ছা, এটা কি মতিনের জন্য নাকি নিজের জন্য? রেহনুমা বুঝার চেষ্টা করছে। না, কারো জন্য ওর বুকের ভিতর কষ্ট নেই। কারণ এই পৃথিবীতে হাজার চেষ্টা করে কারো মন পাওয়া যায় না। এতে বরং নিজের আমিত্বকে কষ্ট পেতে হয়। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে রেহনুমার ভীষণ জানতে ইচ্ছে হয়, মানুষ ভালোবাসে কেন? প্রতিটি মানুষ ভালোবাসার কাঙ্গাল, কিন্তু সবার প্রকাশভঙ্গি একই রকম হয় না। যেমন রেহনুমা মতিনকে এত ভালোবাসার পরেও মতিন অভিযোগ করে, রেহনুমা নাকি মতিনের জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলেছে। ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে মতিনের নামটা ভেসে ওঠে। রেহনুমার ফোনটা রিসিভ করতে একদম ইচ্ছে হচ্ছে না। ফোনটা বেজে বেজে একসময় নিজ থেকে থেমে যায়। মতিন আবার ফোন করে। এবার রেহনুমা ফোনটা রিসিভ না করে থাকতে পারে না। রিসিভ করতেই ওপাশ থেকে মতিন বলে, কেমন আছো মুনা? মতিন বিয়ের পর রেহনুমা নামটাকে সংক্ষেপ করে মুনা ডাকে। কিন্তু এখন তো এই নাম ধরে ডাকার সক্ষমতা মতিন হারিয়ে ফেলেছে। রেহনুমা কঠিন স্বরে বলে, আমার নাম রেহনুমা। ও নামেই ডাকলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওপাশের কণ্ঠস্বর নিশ্চুপ হয়ে আছে। রেহনুমা আবারও কঠিন স্বরে বলে, কি বলার জন্য ফোন দিয়েছেন? মতিন জানে, রেহনুমা ওর উপর প্রচণ্ড বিরক্ত। সেই সাথে রেগেও আছে। রেগে থাকলে রেহনুমা আপনি বলে সম্বোধন করে। মতিন মিনমিন করে বলে, প্লাস তুমি কি আমার উপর রেগে আছো? নিজের মেয়ের সমান মেয়ের সাথে প্রেম করছে। আবার বলছে তুমি রাগ করেছো কিনা? এতক্ষণ না রাগলেও এখন মতিনের কথা শুনে রেহনুমার মাথার চাঁদিটা প্রচণ্ড উত্তপ্ত হল। মনে মনে রেহনুমা ভাবে, এই মানুষটা এতটা নির্লজ্জ আর বেহা কেমন করে হলো? বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব ২। মাহবুবা বিথি। রেহনুমার খুব জানতে ইচ্ছে হয় রত্না নামের মেয়েটি কেন ওর বাপের বয়সী পুরুষের সাথে প্রেম করছে। দেখতে মোটামুটি সুন্দরী, শিক্ষিতা, চাইলেই অল্প বয়সী কোনো যুবক ছেলেকে বিয়ে করতে পারত। যেই ভাবা সেই কাজ। রেহনুমা একদিন বোরকা পরে মতিনের কলেজের সামনে দাঁড়ায়। মনে মনে ভাবে রত্না বের হলে ওর সাথে কথা বলবে। অবশ্য রত্নার পরিচয় রেহনুমা মতিনের কাছ থেকে জেনেছে। না,
মতিন ওকে স্বেচ্ছায় বলেনি। নিজের পরকীয়ার কথা নিজ মুখে কিভাবে বলবে? তবে কৌশল করে রেহনুমাকে জানিয়ে দিয়েছে। বছরখানিক আগে খাবার টেবিলে মোবাইলটা রেখে মতিন ওয়াশরুমে চলে যায়। রেহনুমা তখন টেবিলে নাস্তা করছিল। তখন মতিনের মোবাইলটা বেজে ওঠে। সাথে সাথে রত্নার ছবিটা ভেসে ওঠে। ওখানে মেরি জান এরপর ব্র্যাকেটে রত্না নামে সেভ করা আছে। রেহনুমার তখন কিছুই বুঝতে বাকি থাকে না। রত্নার পরিচয়টা জানিয়ে দিতে মতিন এই কৌশলটা করেছে। রেহনুমার বুঝতে বাকি রইল না। তবে মনে মনে রেহনুমা খুশি হয়েছিল। যাক, মতিন একজন সঙ্গী পেয়েছে। হাজার হোক পুরুষ মানুষ বলে কথা। এরপর ফেসবুকে সার্চ দিয়ে ওর সম্পর্কে ভালোমতো জেনে নিয়েছে। তখনই মনে মনে রেহনুমা ভেবেছে লোক দেখানো এই সম্পর্কটা বয়ে নিবে না। তবে আজ কেন ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে? রেহনুমা কলেজের গেটে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মতিন আর মেয়েটা কলেজ থেকে বের হলো। রেহনুমা গেটের পাশের বকুল গাছটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। মতিন রত্নার সাথে টুকটাক কথা বলে রিকশায় উঠে চলে গেল। রত্না আর একটা রিকশার মামাকে ডেকে বলে, মামা, কলেজ গেট যাবেন? রিকশার মামা কিছু বলার আগেই রেহনুমা রত্নার সামনে এসে দাঁড়িয়ে নেকাব পরা অবস্থায় বলে, রত্না, কেমন আছো? মেয়েটি চমকে রেহনুমার দিকে তাকিয়ে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলে, ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে চেনাটা জরুরি নয়, তবে তোমার কাছে আমার কিছু জানার ছিল। রত্না কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপর রেহনুমার দিকে তাকিয়ে বলে, বলুন। রেহনুমা এদিক ওদিক তাকিয়ে রত্নাকে বলে, ওই কফি হাউসটাই একটু বসে কথাগুলো বলি। রত্না অনিচ্ছা সত্ত্বেও রেহনুমার পিছু পিছু কফি হাউজে বসল। রেহনুমা 2 কাপ ল্যাটে কফি অর্ডার করে রত্নার মুখোমুখি বসে কোনো ভনিতা না করে বলে, তুমি তো বাবার বয়সী মতিন নামে একজনকে ভালোবাসো। রত্না মনে মনে প্রচণ্ড বিরক্ত, তার সাথে কিছুটা কৌতূহল। সে কারণে বলে, আপনি কি মতিনের পরিচিত? সেটা জানাটা কি জরুরি? আপনি কি রেহনুমা আপুর পরিচিত? সেটা ভাবতে পারো, তবে তুমি কেন মতিনকে ভালোবাসো? কারণটা কৌতূহল বশত জানতে চাইছি। রত্নার কেন যেন মনে হলো এই মানুষটা কি রেহনুমা? পরে ভাবল যতটুকু মতিনের কাছে শুনেছে রেহনুমা বোরকা পরে না। যেচে জানতে এসেছে ওর বলতে সমস্যা কি? ভালোবাসা এমন একটা বিষয় যখন মানুষের অন্তরে প্রবেশ জড়ে তখন সে বাবার বয়সী কিনা বা ছেলের বয়সী কিনা এত ভেবে ভালোবাসে না। সেই মানুষটার প্রতি তীব্র টান থেকে ভালোবাসার সৃষ্টি হয়। মতিন একজন প্রচণ্ড অসুখী মানুষ। স্ত্রী সন্তান থেকেও নাই। যদিও বন্ধু হয়ে ওকে সঙ্গ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। শেষ পর্যন্ত ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়লাম। রত্নার কথাগুলো শুনে রেহনুমা ওখানে আর দাঁড়ালো না। চেয়ার থেকে উঠার সাথে সাথে রত্না বলল, বসুন, আপনাকে আমার সত্যটা বলা হয়নি। রেহনুমা চেয়ারে বসে অবাক হয়ে বলে, সত্যটা কি? সত্যটা হচ্ছে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটবেলা থেকে অভাবের সাথে বড় হয়েছি। 5 জনের সংসারে স্কুল মাস্টার বাবার পক্ষে সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাছাড়া আমি স্টুডেন্ট হিসেবেও খুব ভালো না। দেখতেও খুব সুন্দরী নয়। শুধু বয়সটা কম। সে কারণে বয়স্ক প্রতিষ্ঠিত পাত্র আমার প্রথম অপছন্দ। অল্প বয়সী ছেলে আমি বিয়ে করতে পারতাম, সেক্ষেত্রে সুখের মুখ আদৌ এই জীবনে দেখতে পেতাম কিনা সন্দেহ। আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমি অভাবের সাথে লড়াই করে আর পারছি না। তাছাড়া মতিন তো ওর স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সুতরাং আমি তো কোনো সমস্যা দেখছি না। কোনো রাখঢাক না রেখে মেয়েটার কথা বলার কারণে ওকে রেহনুমার ভালোই লাগলো। রেহনুমা জানতো এই প্রজন্মের ছেলে মেয়েরা ভীষণ বাস্তববাদী। তারপরও জানতে ইচ্ছে হয়েছিল মেয়েটা কেন মতিনকে ভালোবাসে। কফিটা শেষ করে রত্নার দিকে তাকিয়ে বলে, আমাকে উঠতে হবে। আপনার পরিচয়টা তো দিয়ে গেলেন না। ধরে নাও আমি তোমার একজন বোন। এ কথা বলে রত্নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কফিশপ থেকে বেরিয়ে আসে। রিকশা নিয়ে বাসার পথে রওয়ানা দেয়।
মনে মনে ভাবে যাক মতিনের জীবনে তাহলে একজন ভালোবাসার মানুষের আগমন ঘটল। মাসখানিক আগে মতিন এই বাসা থেকে চলে গিয়েছে। যদিও ফ্ল্যাটটা মতিনের নামেই কেনা হয়েছে। চলে যাওয়াতে রেহনুমা খুশি হয়েছিল। কারণ পাশাপাশি বাস করেও ওদের দুজনের মাঝে বহু বছর কোনো কথা হয় না। মোবাইলে মেসেজ হতো। কি অদ্ভুত তাই না? এক ছাদের নিচে দুটো মানুষ পাশাপাশি রুমে বাস করে। একই টেবিলে খায়, একই কিচেনে রান্না করে, কিন্তু কারো সাথে কেউ কথা বলে না। রেহনুমা বুঝতো মাঝে মাঝে মতিন রাতে ঘুমাতো না। বারান্দায় পায়চারি করত আর প্রচণ্ড সিগারেট ফুঁকত। রেহনুমাও বুঝতো ওর পাশের রুমের মানুষটা জেগে আছে। কিন্তু কেন যেন মতিনের প্রতি কোনো মায়া অনুভব করত না। মায়া জন্মালে হয়তো ওদের দুজনের মাঝে ভালোবাসা বৃদ্ধি পেত। আসলে দিনের পর দিন ওর শাশুড়ি মা যখন অপমান করেছে মতিন কখনো পাশে এসে দাঁড়ায়নি। দুটো মানুষ একই বিছানায় ঘুমিয়েছে। একজন মানুষের চোখের জলে বালিশ ভিজেছে, নির্ঘুম রাত কাটিয়েছে, কিন্তু পাশের মানুষটা ঠিকই নাক ডেকে ঘুমিয়েছে। দিনের পর দিন অবহেলা আর অনাদরে একসময় দূরত্বের দেয়াল তৈরি হয় দুজনার মাঝে, যা আজ অবধি বলবৎ আছে। রেহনুমার কোনোদিন আর সেই দেয়াল ভাঙ্গার ইচ্ছে হয়নি। রেহনুমা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত ডিভোর্স পেপারে সই করবে। বাইরে থেকে এসে রেহনুমা বিছানায় একটু গড়িয়ে নেয়। যদিও বহু বছর ধরে মতিনের সাথে ওর কোনো সম্পর্ক নেই, তারপর এক ছাদের নিচে থাকতে গিয়ে মানুষটার উপস্থিতি ওর কাছে খারাপ লাগতো না। মনে হতো ও একা থাকে না এই বাড়িতে, সাথে একজন সহচর আছে। আজ যখন মনে হচ্ছে সম্পর্কের সুতোটা পুরোপুরি ছিঁড়ে যাচ্ছে, তখন বুকের ভিতর অদ্ভুত অস্বস্তি হচ্ছে। এটা তো হওয়ার কথা নয়। তারপরও কেন হচ্ছে রেহনুমা বুঝতে পারছে না। ডোরবেলটা বেজে উঠল। রেহনুমা ভাবছে, মতিন আসলো নাকি। বিছানা থেকে নিজের ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, কে? আম্মু আমি। দরজা খুলছ না কেন? ওহ তুই। দরজা খুলে হন্তদন্ত হয়ে বলে, তুই এ সময়? কেন, আমার কি এ সময় আসা নিষেধ? আমি কি তাই বলেছি? দরজা থেকে সরে দাঁড়াও, আমি ভিতরে আসব। রেহনুমা দরজা থেকে সরে দাঁড়ালো। ঘরে ঢুকতে গিয়ে রেহনুমার মুখের দিকে তাকিয়ে উষ্ণি বলে, তোমাকে এমন ঝড়ো কাকের মতো লাগছে কেন? শরীর ঠিক আছে? গতরাতে একটু জ্বর এসেছিল। আমাকে জানাওনি কেন? তুই ব্যস্ত থাকিস। তাছাড়া খুব বেশি জ্বর আসেনি। তারপরও আমাকে তোমার জানানো উচিত ছিল। এখন বলো, দুপুরে কিছু খেয়েছ? বাইরে গিয়েছিলাম। রান্না করা হয়নি। সমস্যা নাই, বাইরে অর্ডার করছি। রেহনুমা দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথাটা ঘুরছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। বিছানার পাশে সাইড টেবিলে উষ্ণির নজর পড়ল। ওখানে একটা ব্রাউন রঙের খাম পড়ে আছে। ওর বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। বাবা মায়ের ডিভোর্সটা কি হয়েই গেল? বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব ৩। মাহবুবা বিথি। উষ্ণি টেবিলের কাছে এসে খামটা হাতে তুলে নিয়ে বলে, আরমু, এটা কি ডিভোর্স লেটার? রেহনুমা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুম। মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কি কষ্ট পাচ্ছ? পাওয়াটা কি অস্বাভাবিক? না, তবে এটা তো হওয়ারই কথা ছিল। তুমিও তো জানতে, কারণ আব্বু যেহেতু একজনের সাথে রিলেশনে আছে, সুতরাং তুমি আর তার জীবনে নেই। কিংবা সে তোমার অস্তিত্বকে স্বীকার করে না। রেহনুমা অবাক হয়ে উষ্ণিকে বলে, তোর আব্বুর রিলেশনের কথা তুই কিভাবে জানলি? উষ্ণি ভাবলেশীন হয়ে বলে, টিএসসিতে আমি আব্বুকে ওই মেয়েটার সাথে চটপটি খেতে দেখেছি। রেহনুমা মেয়ের মুখটা পর্যবেক্ষণ করে বলে, তোর খারাপ লাগেনি? না, কারণ শুধু শুধু লোক দেখানো সম্পর্ক বয়ে বেড়ানোর থেকে আলাদা হয়ে নিজেদের মতো ভালো থাকাটা বুদ্ধিমানের কাজ। উষ্ণির যে কষ্ট হচ্ছে না তা নয়, কিন্তু মাকে শক্ত রাখার জন্য এই কঠিন কথাটা ওকে বলতে হলো। পরিবেশটাকে স্বাভাবিক করতে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু তোমার সাথে থাকব। তখন আবার আমাকে তাড়িয়ে দিও না। রেহনুমা উষ্ণির হাত ধরে বলে, এই জগতে তুই ছাড়া আমার তো কেউ নেই।
উর্ষি চেয়ার টেনে মায়ের মাথার কাছে বসে চুলের গোড়াটা আস্তে আস্তে টেনে দিয়ে বলে, চাকরি একটা জোগাড় করে নেই। এরপর মা মেয়ে মিলে শুধু বিদেশ ঘুরব। কলিং বেলটা বেজে ওঠে। রেহনুমা চোখ খুলে উর্ষির দিকে তাকিয়ে বলে, মনে হয় তোর বাবা এসেছে? উর্ষি মায়ের দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আব্বু আসেনি, ডেলিভারি ম্যান এসেছে। দরজাটা খুলে দেখ না। উর্ষি দরজা খুলে দেখে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। খাবারগুলো বুঝে নিয়ে মাকে ডেকে ডিনার করে ফেলে। এরপর রেহনুমাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। রেহনুমা ঘুমিয়ে গেলে মায়ের আলমারি খুলে সেখান থেকে একটা আর্নের সিল্ক শাড়ি বেছে নেয়। ফেয়ারওয়েল অনুষ্ঠানে পরার জন্য সাথে ব্লাউজ আর পেটিকোট গুছিয়ে রাখে। রেডি হয়ে সকালে ও হলের উদ্দেশ্য রওনা দিবে। মায়ের জন্য ওর খুব কষ্ট হচ্ছে। ও বুঝতে পারছে রেহনুমার ভিতরে এক জটিল খেলা চলছে। না পারছে স্বামীকে ছাড়তে, আবার না পারছে রাখতে। তবে উর্ষিও ওর মাকে এই ব্যাপারে কিছু বলে না। কেননা মায়ের অন্তরের কষ্টটা ও উপলব্ধি করতে পারে। একবার ভেবেছিল মাকে বোঝাবে, কিন্তু এর মাঝে ওর বাবা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। তার মানে আব্বু তার জীবনে মাকে আর ধারণ করতে চায় না। মা হয়তো নিজের সাথে বোঝাপড়া করে আবার ফিরতে চেয়েছিল, আবার নাও চাইতে পারে। তবে উর্ষি এই ব্যাপারে কাউকে দোষী সাব্যস্ত করে না। কেননা সবাইরও নিজের মতো করে ভালো থাকার অধিকার আছে। ফোনটা বেজে উঠে। তাকিয়ে দেখে ওর বাবা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে মতিন বলে, কেমন আছিস? ভালো। তুই কি আমার সাথে দেখা করতে পারবি? কেন পারবো না? তুমি আজ বাসায় এসো। আমি বাসাতেই আছি। না, বাসায় যাব না। ইদানিং তোর মায়ের সামনে গেলে কেমন অস্বস্তি লাগে। কাল আমি বরং তোর কলেজের সামনে আসি। ওকে। ফোনটা রেখে উর্ষি মায়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। খুব ভোরে উর্ষির ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে ওর মা নেই। ওয়াশরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। মনে হয় ওর মা অজু করছে। ওয়াশরুম থেকে বের হয়ে উর্ষির দিকে তাকিয়ে রেহনুমা বলে, এত সকালে উঠে গেলি? ভালোই হলো, ফজরের নামাজটা আদায় করে নে। কিন্তু আমাকে এখনই বের হতে হবে। আজ কলেজে আমাদের বিদায় অনুষ্ঠান হবে। আজ কি হলে থাকবি? না, রাতে বাসায় ফিরে আসব। ফজরের নামাজ আদায় করে রেহনুমা কিচেনে গিয়ে চুলায় চায়ের পানি চাপিয়ে দেয়। পাশের চুলায় তাওয়া বসিয়ে গরম পরোটা ভেজে নেয়। চা আর গরম পরোটা উর্ষির ভীষণ প্রিয়। এদিকে নামাজ শেষ করে ব্ল্যাক রঙের সিল্ক শাড়িটা লাল ব্লাউজের সাথে পরে নেয়। মাথায় লাল হেজাব, চোখে গাঢ় করে কাজলের রেখা আঁকে। ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগিয়ে নেয়। এরপর খাবার টেবিলে গিয়ে চা আর গরম পরোটা খেয়ে মায়ের কাছে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। একটা উবার নিয়ে নেয়। কলেজে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়। অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। টিচার ম্যামরা বক্তৃতা দিল। এরপর লাঞ্চের সময় হয়। তখন 2 ঘন্টা বিরতি। বিকাল 5টা থেকে কালচারাল অনুষ্ঠান শুরু হবে। হলে গিয়ে উর্ষি একটু বিশ্রাম নেয়। বিকাল 5টার দিকে অডিটোরিয়ামে চলে আসে। ব্যাচের অনেকে নাচ গান করছিল। ভালোই লাগছিল। যদিও উর্ষির টেনশন হচ্ছিল, ওর বাবার সাথে আজ কি নিয়ে কথা বলবে। তাছাড়া বাড়িতে ফিরতে হবে। মায়ের জ্বর দেখে এসেছে। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমেছে। হঠাৎ ফারদিন স্টেজে উঠে চিৎকার করে বলে, উর্ষি, তুমি এত নিষ্ঠুর কেন? বলতে পারো, 5টা বছর আমি তোমাকে এতভাবে বুঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি আমার ভালোবাসা বুঝলে না। আমার মাঝে কিসের অভাব ছিল, কিংবা কোন দিক থেকে আমি তোমার অযোগ্য ছিলাম বলতে পারো? কথাগুলো বলে ফারদিন ওখানেই বমি করে ফেলে। ফারদিনের বন্ধুরা ওকে স্টেজ থেকে নামিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওর এমন আচরণে উর্ষির প্রচণ্ড মেজাজ খারাপ হয়। তবে ফারদিনের মতো এমন ট্যালেন্টেড মানুষের মুখে এমন কথা শুনে উর্ষি প্রচণ্ড অবাক হয়। লিটনের দিকে তাকিয়ে উর্ষি বিরক্ত হয়ে বলে, ওকে শাকিব খানের ভূমিকা পালন করার দায়িত্ব কে দিয়েছে? এ ধরনের সস্তা ডায়লগও শুধু বাংলা সিনেমাতে শোভা পায়। লিটনের বুদ্ধিতে ফারদিন এই কাজ করেছে। কিন্তু লিটন সেটা গোপন রেখে উর্ষিকে বলে, আসলে মাল একটু বেশি খেয়ে ফেলেছে।
উর্ষি অবাক হয়ে বলে, তোরা আজকে মদ খেয়েছিস? একটু টেস্ট করেছি। তবে ফারদিন মনে হয় মাল একটু বেশি খেয়ে ফেলেছে। সেজন্য আবোল তাবোল বকছে। অডিটোরিয়ামে সবাই কানাঘুষা করছে। আসলে উর্ষি খুবই ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে। এতটুকু বয়সে ও জানে ওর সীমাবদ্ধতা। সস্তা মাখো মাখো প্রেমে ও বিশ্বাসী নয়। প্রেম শুধু ও বিয়ের পরে করবে সে কারণে ও কারো সাথে সম্পর্কে জড়ায়নি। কেননা ওর বাবা মাকে দেখেই সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 5 বছর প্রেম করে উনারা বিয়ে করেছেন। অথচ আজ বিবাহিত জীবনের 27 বছর পর উনারা আর এই সম্পর্কটাকে বইতে পারছেন না। দুজন যেন দুই মেরুর বাসিন্দা। আজ বহু বছর উনারা আলাদা রুমে ঘুমান। তবে ওর মা যেন বাবার প্রতি বেশি উদাসীন। এর কারণটা উর্ষি জানে। ছোটবেলায় না বুঝলেও এখন মায়ের ব্যথাটুকু ও উপলব্ধি করতে পারে। ঐশী এসে উর্ষিকে বলে, কি অত ভাবছিস? ফারদিনকে আর না ঘুরিয়ে ভালোবাসি বলে দে। উর্ষির প্রচণ্ড বিরক্তির উদ্রেক হয়। গম্ভীর হয়ে বলে, তুই কি আমার কাছে ফারদিনের জন্য ওকালতি করতে এসেছিস? তাছাড়া আমি কাকে ভালোবাসি বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। উর্ষি রাগ করে অডিটোরিয়াম থেকে বের হয়ে যায়। ঐশী আর লিটন যদিও ডাকছিল কিন্তু উর্ষির থাকতে ইচ্ছা হয়নি। এর মাঝে ফোনটাও বেজে ওঠে। তাকিয়ে দেখে ওর বাবা ফোন দিয়েছে। দেরি না করে কলেজ থেকে বের হয়ে আসে। মতিন গেটের কাছেই দাঁড়িয়েছিল। উর্ষিকে দেখে ডাক দেয়। উর্ষি কাছে চলে আসে। মেয়ের দিকে তাকিয়ে মতিন চমকে উঠে। একদম রেহনুমার মতো লাগছে। বরং উর্ষি যেন আরো একটু বেশি সুন্দর। বাবার দিকে তাকিয়ে উর্ষি বলে, কখন এসেছ? বেশিক্ষণ হয়নি। আজ কি কোনো প্রোগ্রাম ছিল? আজ আমাদের ফেয়ারওয়েল ছিল। প্লাস ও মা, দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। তুমি আমার দিকে কোনো খেয়ালই রাখো না? যাক কি বলতে ডেকেছ বলে ফেলো। আমাকে আবার বাসায় ফিরতে হবে। মায়ের জ্বর দেখে এসেছি। তাহলে অন্য আর একদিন বলি। না আজকেই বলো, কোনো সমস্যা নেই। মতিন ইতিউতি করতে লাগল। উর্ষি ওর বাবার দিকে তাকিয়ে বলে, এত ভনিতা করছো কেন? কি বলবে বলো না। না মানে, তোর মা কিছু বলেছে? সেটা তো মায়ের ব্যাপার, তুমি কি বলবে বলো। আসলে তোর মায়ের সাথে এই সম্পর্কটা আমি আর বইতে পারছি না। তা তো ঠিক, বইতে পারলে নতুন করে সম্পর্কে জোড়াতে পারতে না। মতিন লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে। সেদিকে তাকিয়ে উর্ষি বলে, এখানে এত লজ্জা পাওয়ার কিছু নেই। তবে মেয়েটার বয়স অনেক কম। তোমার কাছে তার চাওয়া অনেক বেশি থাকবে। সুতরাং ওর চাওয়াগুলো পূর্ণ করো। মায়ের মতো ওকেও তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। মতিন অবাক হয়ে উর্ষির দিকে তাকিয়ে বলে, তুই কি ওকে দেখেছিস? বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব 4। মাহবুবা বিথি। দেখেছি। তুমি আর উনি টিএসসিতে বসে চটপটি খাচ্ছ, সে সময় আমিও আমার বন্ধুদের নিয়ে গিয়েছিলাম। মতিন মাথাটা নিচু করে বলে, ওরা কি আমাকে চিনতে পেরেছে? জানি না, তবে আমি সেখানে আর দাঁড়াইনি। আমাকে ডেকেছ কেন? তোর মাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। উর্ষি কিছুক্ষণ নীরব থেকে বলে, ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছ তো? পরে আবার আফসোস করবে না তো? না। দেখো 27 বছরে যে মানুষটাকে তুমি আপন করতে পারলে না, তাহলে 1 বছরের মধ্যে এই অল্পবয়সী মেয়েটা তোমার আপন হয়ে গেল? মাকে তুমিও ভালোবেসে বিয়ে করেছিলে। ভুল মানুষকে ভালোবেসেছিলাম। উর্ষি অবাক হয়ে ওর বাবার দিকে তাকায়। কথাটা ওর বাবা কি অবলীলায় বলে গেল। মুখে একটুও আটকালো না। উর্ষিও ওর বাবাকে খোঁচা দিয়ে বলে, আমার মাকে তুমি আপন করতে পারলে না, তাহলে আমাকে আর কতটুকু আপন করে নিবে? আমি সিদ্ধান্ত নিয়েছি, মায়ের সাথেই থাকব। তোমার নতুন সংসারে আমি বড্ড বেমানান। মতিন উর্ষির হাতটা চেপে ধরে বলে, তুই আমাকে ভুল বুঝছিস, তোর মা তো তার জায়গা থেকে এক পা নড়ল না। পাশাপাশি রুমে থাকি, মরলাম কি বাঁচলাম একটু উকি মেরে দেখে না। কতদিন বারান্দায় সারারাত জেগে বসে থেকেছি। আর নিকোটিনের ধোঁয়ায় নিজেকে পুড়িয়েছি, তোর মা এসে একটিবার আমার খোঁজ নেয়নি।
আর কত সহ্য করা যায় বলতে পারিস? আমি তো বলিনি তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ। তা ছাড়া তোর মায়ের যাই গো প্রবলেম মনে হয় না সেটা ডিঙ্গিয়ে উনি আমার কাছে ফিরে আসবেন। ইগো প্রবলেম নয় বাবা, মায়ের বুকে অবহেলা আর অনাদরের দগদগে ঘা লুকিয়ে আছে, যার খোঁজ তুমিও কোনোদিন রাখোনি। এত শিওর হলে কিভাবে যে মা কোনোদিন ফিরে আসবে না? আমি জানি নতুন সম্পর্কে জড়িয়ে তুমি আর পুরনোটাকে বয়ে নিতে চাইছ না। উর্ষির কথাগুলো মতিনের বুকে শেলের মতো যেন বিঁধল। কিন্তু বাইরে তা প্রকাশ করল না। উর্ষির দিকে তাকিয়ে মতিন বলে, ওই ফ্ল্যাটটা আমি তোর নামে লিখে দিতে চাইছি। আমাকে কেন দিবে? তুমি কি মায়ের দেনমোহর শোধ করেছ? না, করা হয়নি। ও খুব কম টাকা। উর্ষি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, কত? 2 লাখ টাকা। 27 বছর আগে 2 লাখ টাকা এখন সুদে আসলে কত হলো? সেটা হিসেব করে আম্মুর হাতে দিতে হবে। সেই হিসাবে ওই ফ্ল্যাটটার দাম তোমার দেনমোহরের সমান। মতিন অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে ভাবে, মেয়ে বলেই কিভাবে মায়ের অধিকার নিয়ে কথাগুলো বলে গেল। মাথা নিচু করে মতিন বলে, আমার তো দিতে আপত্তি নাই। কিন্তু তোর মা নিবে কিনা সন্দেহ আছে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার কথা কি শেষ হয়েছে? হুম, চল তোকে নামিয়ে দেই। মতিন উর্ষিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রেহনুমার ঘড়িটা ঢংঢং শব্দে বেজে ওঠে। 1 2 3 এভাবে 12টা ঘন্টা ধ্বনি বাজে। অক্টোবরের শেষ। যদিও ফ্যান ছাড়া থাকা যায় না, কিন্তু আজ আবহাওয়া বড্ড শীতল। রেহনুমার নাকে হঠাৎ নিকোটিনের গন্ধ লাগছে। ঘরের লাইটটা নিভিয়ে রেহনুমা শুয়ে আছে। ওর কেন যেন মনে হচ্ছে বারান্দায় মতিন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। সেই ধোঁয়ার গন্ধ ওর নাকে লাগছে। ইদানিং রেহনুমার এই সমস্যাটা শুরু হয়েছে। কখনো মতিনের গায়ের ঘামের গন্ধ ওর নাকে এসে লাগে। অথচ মতিন 1 মাস থেকে এই বাড়িতে থাকে না। রেহনুমার বিছানায় শুয়ে থাকতে মন চাইছে না। উর্ষি বলল, চলে আসবে। অথচ রাত 12টার ঘন্টা বাজল কিন্তু ও তো ফিরছে না। এদিকে মোবাইল সুইচ অফ বলছে। রেহনুমা বিছানা থেকে উঠে বসে। গলাটা শুকিয়ে যেন চৈত্রের খরার মতো হয়ে গিয়েছে। সাইড টেবিলে দেখে 1 বোতল পানি রাখা আছে। উর্ষি মনে হয় রেখে গিয়েছে। মেয়েটা অনেক কেয়ারিং। হাত বাড়িয়ে বোতলটা নিয়ে ছিপি খুলে গলায় পানি ঢেলে দিল। ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানিটা খেয়ে বোতলের অর্ধেকটা খালি করে ফেলে। বিছানা থেকে নেমে বারান্দায় চলে আসে। নিচে মনে হয় একটা গাড়ি এসে থামল। রেহনুমা উকি মেরে দেখে উর্ষি গাড়ি থেকে নামছে। গাড়িটা চিনতে উর্ষির অসুবিধা হয়নি। মতিন ও গাড়ি থেকে নেমে মেয়েটাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। তারপর গাড়িতে উঠার সময় রেহনুমার ফ্ল্যাটের দিকে তাকায়। রেহনুমা সরে দাঁড়ায়। এর মাঝে ডোরবেল বেজে ওঠে। রেহনুমা দরজা খুলে একপাশে দাঁড়ায়। উর্ষি ঘরে ঢুকে রেহনুমাকে বলে, তোমার শরীর এখন কেমন? ঘর অন্ধকার করে বসেছিলে কেন? ভালো, ঘুমিয়েছিলাম। তোমার চোখ দেখে তো মনে হয় না ঘুমিয়েছ। জ্বর এসেছিল? জ্বরটা আসেনি, তবে খুব দুর্বল লাগছে। তোর এত রাত হলো কেন? রেহনুমা যদিও দেখেছে উর্ষি ওর বাবার সাথে এসেছে, কিন্তু উর্ষির সামনে প্রকাশ করতে চাইল না। সে কারণে বলল, এত রাতে একা এভাবে আসা তোর উচিত হয়নি। তুমি তো বারান্দা থেকে দেখেছ আমি কার সাথে এসেছি। মেয়ের কাছে ধরা পড়ে রেহনুমা চুপ করে থাকে। উর্ষি মায়ের দিকে তাকিয়ে বলে, আজকে বাবার সাথে দেখা হয়েছে। সন্ধ্যায় কলেজে এসেছিল। বাবা দেখা করতে চেয়েছিল। উর্ষি মাথার হেজাবটা খুলে বলে, জানতে চাইলে নাকি বিষয় নিয়ে কথা হলো? না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে জানার আগ্রহ আমার নেই। মায়ের পাশে বসে নরম স্বরে উর্ষি বলে, নিজের অধিকার কখনো স্বেচ্ছায় ছেড়ে দিতে হয় না। রেহনুমা কাষ্ঠ হাসি হেসে বলে, যে আমার অস্তিত্বকে স্বীকার করে না তার উপর আবার কিসের অধিকার? কিন্তু আমি বাবাকে বলেছি তোমার দেনমোহর তাকে পরিশোধ করতে হবে। ও আর ক টাকা? অনেক টাকা। কারণ 2 লাখ টাকা সে সময় ছিল। উনি যখন আদায় করেননি তখন বর্তমান বাজার মূল্যে তাকে পরিশোধ করতে হবে।
রেহনুমা কিছু বলতে চেয়েছিল, কিন্তু উর্শি মাকে থামিয়ে দিয়ে বলে, তুমি আর এখানে কোনো কথা বলো না। রেহনুমা কিছু বলে না, তবে মনে মনে ভাবে, নিজের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তা আজ যেন ও উর্শির কাছে শিখে নিল। উর্শি মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার দুলখ টাকার কাবিন আজ 27 বছরে প্রায় 70 লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। সেই হিসাবে এই ফ্ল্যাটটা দিয়ে আব্বু তোমার কাবিনের টাকা পরিশোধ করে দিবে। কিন্তু এখানে কোনো কিন্তু নয়। আজ আব্বুকে আমি সেটাই জানিয়ে দিয়েছি। কিন্তু ডিভোর্স হলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না। ডিভোর্স তোমার হলে ক্ষতি আমার হবে কেন? কারণ ডিভোর্সি মায়ের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। তোমার আদিকালের ধ্যান ধারণা তোরঙ্গে তুলে রাখো। বিয়ে হবে আমার পরিচয় নইলে নয়। সেটা বললে কি চলবে? বিয়ের পর মেয়েদের খোটা জীবন শুরু হয়। সেটা তোমার বেলায় ঘটেছে বলে আমার বেলায় ঘটবে এমনটা ভাবছো কেন? আমি বরং ভাবছি যে ছেলে আমার বাসায় এসে সব শিখে নিতে পারবে, আমি তাকেই বিয়ে করব। বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব 5। মাহবুবা বিথি। রাতে উর্শির চোখে ঘুম আসছে না। সারাদিনের ঘটনাগুলো ওর মাথায় ঘুরপাক খেতে থাকে। এলোমেলো ভাবনাগুলো ওর মন আর মগজে ছড়িয়ে পড়তে থাকে। ফারদিন আজ যা করল তা ওর চরিত্রের সাথে যায় না। এভাবে ওপেনলি নিজের ভালোবাসার কথাটা প্রকাশ করবে যা উর্শির ধারণার বাইরে ছিল। এদিকে ওর বাবাও নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছে। অথচ মায়ের সাথে 27 বছর কাটিয়ে মাকে আপন করে নিতে পারেনি। একদিকে বাবা মায়ের সম্পর্কের ভাঙ্গন, অন্যদিকে নিজের জীবনে ভালোবাসার আমন্ত্রণ, দুটোই উর্শিকে অস্থির করে তুলছে। মাথার ভিতর দ্বন্দ্ব, দ্বিধা, সংশয়, দুঃখবোধ, সব অনুভূতিগুলো জট পাকিয়ে যাচ্ছে। বাবা মায়ের অসুখী জীবন দেখে উর্শিরও বিয়ের প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে। কিংবা ভীষণ ভয় হয়। কারণ ভাঙ্গনের আঘাত সবাই সইতে পারে না। যেমন ওর মাকে ও দেখছে ধীরে ধীরে মানুষটা ক্ষয়ে যাচ্ছে। ইদানিং মায়ের চেহারায় একটা বার্ধক্যের ভাব চলে এসেছে। অথচ ওর মায়ের কি এমন বয়স? হয়তো এই বয়সে এসে বাবার এই সিদ্ধান্তটা মাকে অনেক বেশি আহত করেছে। অপরদিকে বাবা হয়তো এই একাকিত্ব, নিঃসঙ্গতার ভার বইতে পারছিল না। সেজন্য উর্শি বাবাকেও দোষ দিতে পারে না। উর্শি বুঝতে পারে ওর মা ইদানিং বেশ রাত জাগে। বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। না, উর্শি কখন মায়ের এই সময়টাতে তার পাশে বসে না। কেননা কিছু কিছু কষ্ট একান্ত নিজের। সেই কষ্টগুলোকে শুধু নিজের একাকিত্ব দিয়ে অনুভব করতে হয়। এতে হয়তো নিজের সাথে নিজের বোঝাপড়া করা যায়। দরজা নক করছে। মা ছাড়া তো কেউ নয়। এ বাড়িতে এখন দুটো প্রাণী বাস করে। উর্শি শোয়া থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। রেহনুমাকে দেখে বলে, তুমি ঘুমাওনি? আমি কি কিছুক্ষণ তোর রুমে একটু বসতে পারি? না পারো না, এত রাতে চোর সন্ত্রাসী ছাড়া আর কেউ জেগে থাকে না। রেহনুমা চলে যাচ্ছিল। উর্শি পিছনদিক থেকে ডেকে বলে, গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছিলে? আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা তোর কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কি করে বুঝবো আমার কথাটা তোর কাছে গুরুত্বপূর্ণ কিনা? এসো। উর্শি দরজা থেকে সরে দাঁড়ায়। রেহনুমা ঘরে এসে উর্শির বিছানার উপর বসে। উর্শি ওর মায়ের মুখোমুখি বসে বলে, কি বলবে বলো? তোর বাবা কি শীঘ্রই বিয়ে করছে? যদি করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তোমার আর আমার কি করার আছে? তা ঠিক, তবে আমি ভাবছিলাম। কথাটা বলে উর্শির দিকে তাকায়। উর্শি একটু বিরক্ত হয়ে বলে, থামলে কেন? তুই রাগ করবি না তো? মহা মুসিবত, না শুনে কিভাবে বলবো রাগ করব কিনা? আমি বলছিলাম কি তোর বাবা বিয়েটা কিছুদিন পরে করুক। এতে কি কোনো কিছু বদলাবে? বদলানোর জন্য বলছি না। তোর বিয়ের পরে বিয়ে করলে ভালো হতো। উর্শির একটু রাগ হলো। নিষেধ করা সত্ত্বেও কেন ওর মা এই বিষয়টা নিয়ে বারবার কথা বলছে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারল না। কেন যেন মনে হলো ওর মা শেষবারের মতো চাইছে যদি কিছুটা সময় বাবাকে ধরে রাখা যায়। শান্ত স্বরে মায়ের হাতে হাতটা রেখে উর্শি বলে, আম্মু আমার বিয়ে নিয়ে তুমি এত ভেবো না।
আমাকে যে বিয়ে করবে সে আমার পুরোটা জেনে বিয়ে করবে। এতে লুকোচুরির কিছু নেই। তবে তুমি যদি চাও বাবাকে কিছু বলতে হবে, আমি তোমার হয়ে কিছু বলতে পারি। না না, আমার হয়ে কিছু বলতে হবে না। ও নিজের মতো সুখে থাকুক, এতেই আমি ভালো থাকব। ঢং ঢং করে ঘড়িটা রাত 2টো বাজার সময় জানিয়ে দেয়। উর্ষি মায়ের দিকে তাকিয়ে বলে, রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। রেহনুমা ধীর পায়ে উর্ষির রুম থেকে বের হয়ে যায়। মায়ের গমন পথের দিকে উর্ষি তাকিয়ে থাকে। মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে ফারদিনের নাম ভেসে উঠেছে। একবার মনে হলো ফোন রিসিভ করবে না। পরমুহূর্তে কি মনে করে ফোনটা রিসিভ করে উর্ষি বলে, এত রাতে ফোন দিলে কেন? এখন কি ফোন দেওয়ার সময়? টেস্ট করে দেখলাম। কি দেখলে? আমার প্রতি তোমার কুচকুচ হোতা হে। জি না। জি হা, তা না হলে আমার ফোন রিসিভ করতে না? ফারদিন, রাত দুপুরে তোমার সাথে আজাইরা প্যাচাল পারতে ভালো লাগছে না। কেন ফোন দিয়েছ সেটা বল। ধীরে, এত তাড়া কিসের? আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমোবো। তুমি কি আমাকে বিয়ে করবে? সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও? মেডিকেল কলেজে ভর্তির পর থেকে 5 বছর শুধু এই কথা বলার জন্য তোমার পিছনে 5 বছর ঘুরেছি। বাধ্য হয়ে ফেয়ারওয়েলের দিন ওই কাজ করেছি। তুমি রাজি থাকলে আমার বিয়ে করতে আপত্তি নেই। কেন তুমি আমার পিছনে পড়ে আছো? আসলে তোমার কাছে আসলে আমার ভিতর এক অদ্ভুত শক্তি দানা বাঁধে। মনে হয় তুমি যদি পাশে থাকো তাহলে জীবনের এই কঠিন পথটা আমি সহজেই পাড়ি দিতে পারবো। তুমি কি জানো আমার বাবা মায়ের শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে? তখন ডিভোর্সি পরিবারের মেয়েকে বউ করতে তোমাদের পরিবার আপত্তি করবে না তো? কেন আপত্তি করবে? আর ডিভোর্স তো কোনো অপরাধ নয়। দুটো মানুষ একসাথে থাকতে নাও চাইতে পারে। তাছাড়া সংসার তো ওরা করবে না। সংসার করব আমি। সুতরাং আমার যদি আপত্তি না থাকে তাহলে তাদের আপত্তি থাকবে কেন? আমার বাবা একটা রিলেশনে আছে। খুব শীঘ্রই উনারা বিয়ে করবেন। ভালো তো, বরং তুমি আর আমি মিলে তোমার বাবার বিয়ে খেয়ে আসি। তুমি কি আমার কাছে মজা নিচ্ছ? ও সরি। আসলে বিষয়টাকে হালকা করার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ। আমার মাথায় আরও একটা প্ল্যান এসেছে। শান্ত কণ্ঠে উর্ষি জিজ্ঞাসা করে, কি প্ল্যান? চল আমরা বিয়ে করে ফেলি। এখন কি বিয়ে করা সম্ভব? মন চাইলে সব সম্ভব। তুমি চাইলে আমি এখনই তোমাকে বিয়ে করতে কাজী নিয়ে চলে আসতে পারি। প্লাস থাক আর বলতে হবে না। আকাশ কুসুম স্বপ্ন দেখো না। বিশ্বাস না হয় বারান্দায় এসে দেখো, আমি তোমার গেটের সামনে দাঁড়িয়ে আছি। উর্ষি ফোন নিয়ে দৌড়ে বারান্দায় চলে আসে। বাইরে দৃষ্টি মেলে দেখে সত্যি ফারদিন ওর গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উর্ষি মনে মনে বলে, পাগল নাকি? মাঝরাতে এভাবে কেউ এসে কারো বাসার সামনে দাঁড়ায়? উর্ষি ফোন কানে নিয়ে বলে, কি সব পাগলামি করছো? মাঝরাতে এভাবে গেটের কাছে দাঁড়িয়ে থাকলে দারোয়ান সন্দেহ করবে। করুক, এতে আমার কোনো সমস্যা নেই। তোমার জন্য এভাবে দরজায় ভিখারির মতো দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগছে। আমার সমস্যা আছে। চোর সন্দেহ করে পিটুনি দিলে তোমাকে বিয়ে করা সম্ভব হবে না। তুমি দ্রুত বাসায় চলে যাও। যদি তুমি কথা দাও আমাকে বিয়ে করবে তাহলে আমি চলে যাব। নয়তো এখানে দাঁড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব। হঠাৎ আকাশ কালো করে মেঘ করল। তার সাথে বইতে শুরু করলো ঝড়ো হাওয়া। আকাশের বিছানায় বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু করল। অথচ ফারদিনের কোনো নড়নচড়ন নেই। না জানি ছেলেটার ঠান্ডা লেগে যায়? ঠিক আছে, বিয়ে যদি করতে হয় তাহলে তোমাকেই করব। এখন দয়া করে বাসায় চলে যাও। মনে রেখো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ। এ কথা বলে ফারদিন ফোনটা রেখে দিল। তার কিছুক্ষণ পরেই বাইক স্টার্ট দেওয়ার শব্দ উর্ষি শুনতে পায়। ফারদিন চলে যাবার পর উর্ষি যেন হাঁফ ছেড়ে বাঁচে। ফজরের আজান দেওয়ার শব্দে রেহনুমার ঘুম ভেঙে যায়। আজানের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আজান শেষ হতেই রেহনুমা আজানের দোয়া পড়ে নিয়ে কলেমা শাহাদাত পাঠ করল।
এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসে। ফজরের নামাজ আদায় করে কিচেনে গিয়ে চায়ের পানি চুলায় চাপিয়ে দেয়। এরপর উর্শির রুমের দরজার কাছে দাঁড়াতেই উর্শি দরজা খুলে বের হয়। মাকে দরজার সামনে দাঁড়াতে দেখে বলে, তোমার কোনো সমস্যা? তুমি এ সময় দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব 6। মাহবুবা বিথি। নামাজ পড়বি না? হুম। নামাজ শেষ করে আয় একসাথে চা খাবো। উর্শি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নেয়। বারান্দায় গিয়ে একবার উকি মেরে দেখে পাগলটা এখনো দাঁড়িয়ে আছে কিনা। না, ফারদিনকে কোথাও দেখা যাচ্ছে না। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ফারদিন ফোন দিয়েছে। উর্শি একটু অবাক হয়। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারদিন বলে, আন্টিকে আমার কথা বলেছ? এত তাড়া কিসের? বলেছি তো আম্মুকে তোমার কথা জানাবো। বলা যায় না কখন আবার মতো পাল্টিয়ে ফেলো। তা অবশ্য ঠিক বলেছ। ফোন রাখছি। আম্মু চা খেতে ডাকছে। ফোনটা রেখো না, একটা কথা ছিল। কি কথা তাড়াতাড়ি বল। আজ একটু আমার সাথে বের হবে? কেন? আমাদের বিয়ে নিয়ে কিছু প্ল্যান আছে। সে বিষয়ে কিছু বলার ছিল। বিয়ের কথা শুনে উর্শি চুপ মেরে গেল। বেশ কিছুক্ষণ নীরব থাকায় ওপাশ থেকে ফারদিন বলে, এভাবে চুপ মেরে গেলে কেন? না ভাবছি। কি? আসলে তুমি যে আমাকে বিয়ে করার জন্য উতলা হয়েছ, আমি কিন্তু অত ভালো মেয়ে নই। তোত্তারা এবং স্বাধীনচেতা। ভালো করে ভেবে নাও আমাকে সামলাতে পারবে কিনা? উর্শির কথা শুনে ফারদিন হাসল। ফোনের ভিতর থেকে উর্শি সেই প্রাণবন্ত হাসির শব্দ শুনতে পারছে। এরপর হাসি থামিয়ে ফারদিন বলে, তোমার মতো স্বচ্ছ ভাবনার মানুষ আমার এই জীবনে খুব একটা দেখা হয়নি। যার ভিতর আর বাহির জুড়ে একই অবয়ব বিদ্যমান। কোনো লুকোছাপা নেই। প্রচণ্ড দায়িত্বশীল একজন মানুষ তুমি। তোমার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। তুমি খুব কম হাসো। কিন্তু তোমার হাসিটা এত সুন্দর যে কেউ তোমার প্রেমে পড়তে বাধ্য। উর্শি অবাক হয়ে ফারদিনের কথাগুলো শুনছে আর মনে মনে ভাবছে ছেলেটা ওকে কিভাবে এই কয় বছর অনুসরণ করেছে। ওকে ঠিকভাবেই চিনেছে। এদিকে রেহনুমা চা খেতে ডাকছে। মায়ের ডাক শুনে উর্শি বলে, থাক, অনেক হয়েছে। আমাকে নানা বিশেষণে ভূষিত করেছ। এখন আম্মু আমাকে ডাকছে। ফোন রাখছি। ফোনটা রেখে দৌড়ে উর্শি মায়ের কাছে চলে আসে। মা তখন চা বানিয়ে টেবিলে ওর জন্য অপেক্ষা করছে। উর্শিকে দেখে রেহনুমা বলে, কার সাথে কথা বলছিলি? ও তুমি চিনবে না। কেন চিনব না? তোর বন্ধুদের অনেকের সাথেই তো আমার জানাশোনা আছে। অনেকের সাথে আছে কিন্তু সবার সাথে নেই। এত বছরের পড়াশোনায় সবাইকে তোমার জানাশোনা সম্ভব নয়। রেহনুমার মনটা খারাপ হয়ে গেল। উর্শির দিকে স্যান্ডউইচ আর চায়ের কাপ এগিয়ে দিয়ে নিজের কাপে ফ্লাক্স থেকে চা ঢেলে নেয়। উর্শি স্যান্ডউইচ টুকরো মুখে দিয়ে রেহনুমার দিকে তাকিয়ে বলে, ফারদিনের সাথে কথা বলছিলাম। রেহনুমা মেয়ের চেহারার দিকে তাকায়। ফারদিনের নামটা মুখে আনাতে উর্শির মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। সেদিকে লক্ষ্য করে রেহনুমা বলে, তোরা কি একসাথে মেডিকেলে পড়েছিস? হুম। ও কি তোকে পছন্দ করে? উর্শি মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার সাথে কি ওর কথা হয়েছে? ওকে তো আমি চিনি না, কথা কেমন করে হবে? উর্শি নিচের দিকে তাকিয়ে বলে, হুম, আমাকে বিয়ে করতে চায়। তুই কি বলেছিস? আসলে তোমার আর আব্বুর সম্পর্কটা দেখে আমার বিয়ে করতে মন চায় না। তুমি মুখে না বললেও আমি বুঝতে পারি। তোমার ভিতরটা কতটা ক্ষয়ে গিয়েছে। আমার কথা থাক। কেননা তোর বাবা তো মানুষ হিসাবে খারাপ ছিল না। আমিও মানুষ হিসাবে ভালো। তারপরও দুটো মানুষ আমরা একসাথে থাকতে পারলাম না। এটা হতেই পারে। মানুষের মন বলে কথা। মনের উপর তো কখনো জোর চলে না। তুই ওকে একদিন বাসায় নিয়ে আয়। হুম, আম্মু আমি একটু বের হব। ঠিক আছে। আমাকেও আজ কলেজে যেতে হবে। তুমি কখন বের হবে? এখনই রেডি হয়ে বের হব। তুই এক্সট্রা চাবিটা নিয়ে যাস। উর্শি মাথা নাড়িয়ে সায় দিল। রেহনুমা রেডি হয়ে উর্শির সামনে এসে দাঁড়িয়ে বলে,
আজ কলেজে ক্লাস শেষে মিটিং আছে। তুই দুপুরে খেয়ে নিস। ঠিক আছে। রেহনুমা বেরিয়ে যায়। উর্ষি মায়ের গমনপথের দিকে তাকিয়ে ভাবে, ওর মা এখনো কত সুন্দরী। আজ সাদা জমিনে কালো আর লাল আর গোল্ডেনের মিশ্রণে ব্লক প্রিন্টের শাড়ি পরেছে। মাথায় কালো রঙের হেজাব, কালো রঙের ফুল স্লিভ ব্লাউজ, মুখে হালকা পাউডারের প্রলেপ, চোখে কাজলের রেখা টেনেছে। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দেওয়াতে ওর মায়ের বয়স যেন অনেকটা কমে গিয়েছে। মাকে আজ ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, তারপরও কেন ওর বাবা মাকে ছেড়ে গেল? মায়ের মাঝে কিসের কমতি ছিল ও বুঝে পায় না। মনটা ওর খারাপ হয়ে গেল। এতক্ষণ ফারদিনের সাথে দেখা করতে মন চেয়েছে, কিন্তু এখন আর চাইছে না। ফোনটা বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে ফারদিনের নাম ভেসে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারদিন বলে ওঠে, রেডি হয়েছ? না হলে যা পড়ে আছো তাতেই নিচে নেমে আসো। আমি বাইক নিয়ে অপেক্ষা করছি। আমার যেতে ইচ্ছে করছে না। জানতাম তুমি এমনটাই বলবে। সে কারণে চলে এসেছি। ঠিক আছে, আমিই আসছি। আন্টির সাথে দেখা হবে, এক কাপ চা খাওয়া যাবে। ঠিক আছে, আমি আসছি। ফোনটা রেখে উর্ষি রেডি হয়ে নেয়। ফারদিনের ঠিক নেই। যদি উপরে চলে আসে বিষয়টা ভালো দেখাবে না। জিন্সের উপর একটা লম্বা ফতুয়া গাজে জোড়ায়। মাথায় হেজাব, সাথে একটা জর্জেটের ওড়না গলায় ঝুলিয়ে বাসা থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে লিফটের সামনে এসে দাঁড়ায়। রেহনুমা রিকশা থেকে নামতেই আহমেদ ওর দিকে তাকিয়ে বলে, আপা কেমন আছেন? ভালো। ভাড়া মিটাতে গিয়ে দেখে ব্যাগে খুচরো টাকা নেই। আহমেদ রেহনুমার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা আপা? না মানে খুচরো নেই। আমার কাছে আছে। কত দিতে হবে? ৮০ টাকা। আহমেদ ৮০ টাকা রিকশাওয়ালাকে দিয়ে রেহনুমার পাশাপাশি হাঁটতে থাকে। সে সময় ফারদিন আর উর্ষি ওই রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টের দিকে রওনা হয়। উর্ষি দূর থেকে ওর মাকে ঠিক চিনতে পারে। পাশের পুরুষ মানুষটার অল্প বয়স। উর্ষি ওই ছেলেটার হাসিতে মুগ্ধতা দেখেছে। তবে এই কথা মানতেই হবে, এই বয়সে ওর মা যথেষ্ট সুন্দরী। অপরদিকে প্রিন্সিপাল ম্যাম সে সময় গাড়িতে করে রেহনুমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই উনার চোখে পড়ে রেহনুমা আর আহমেদ হাসছিল আর গল্প করছিল। ইতিমধ্যে রেহনুমা আর আহমেদ কলেজের ভিতরে ঢুকে যে যার মতো ক্লাস নিতে ব্যস্ত হয়ে পড়ে। ক্লাস শেষ করে প্রিন্সিপাল ম্যামের রুমে সবাই মিটিংয়ে অংশ নেয়। মিটিং শেষ হওয়ার পর আহমেদের দিকে তাকিয়ে প্রিন্সিপাল ম্যাম বলে, কেমন আছো আহমেদ? আর কতদিন সিঙ্গেল থাকবে? এবার বিয়েশাদি করো। আমরাও একটা বিয়ের দাওয়াত খাই। ভালো আছি ম্যাম। ইনশা আল্লাহ শীঘ্রই বিয়ে করব। পছন্দ আছে নাকি? আহমেদ মুচকি হেসে বলে, সেটা সারপ্রাইজ থাক। এ কথা বলে আহমেদ সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহনুমাও বের হওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়ায়। প্রিন্সিপাল ম্যাম রেহনুমার দিকে তাকিয়ে বলে, আপনার ব্যস্ততা না থাকলে একটু বসতে পারেন। রেহনুমার প্রচণ্ড বিরক্ত লাগে। কারণ এখন উনি রেহনুমাকে খোঁচা দিয়ে কথা বলবেন। কিছু মানুষের স্বভাব থাকে মানুষকে আঘাত দিয়ে কথা বলা। অনিচ্ছা সত্ত্বেও রেহনুমা আবার চেয়ারে বসে পড়ে। সবাই চলে গেলে প্রিন্সিপাল ম্যাম রেহনুমার দিকে তাকিয়ে বলে, আপনার জন্য আমার খুব মায়া হয়। এখনও আপনার যা রূপ যৌবন স্বামী ছাড়া থাকা ভীষণ কষ্টের। তা আপনাদের ডিভোর্সটা কমপ্লিট হয়েছে? না, এখনো হয়নি। ভালো, দেখেন সংসারটা টিকিয়ে রাখতে পারেন কিনা। আজকাল কিছু ডিভোর্সি নারী তাদের থেকে বয়স কম ছেলেদের বিয়ে করে। কি নোংরামি বলেন তো! তবে পুরুষ মানুষগুলো তো তাই করে। সাথে সাথে রেহনুমার মনে পড়ে নিশ্চয় এই নোংরা মানুষটা আজকে আহমেদের সাথে ওকে কথা বলতে দেখেছে। সেই কারণে খোঁচা দিয়ে কথা বলল প্রিন্সিপাল ম্যাম। বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব ৭। মাহবুবা বিথি। নিজের মাকে একটা কম বয়সী পুরুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখে উর্ষির মনটা কেমন যেন হয়ে গেল। ক্যান্টনমেন্ট পার হয়ে বাইক ছুটে চলেছে। উর্ষির মুখে কোনো কথা নেই। হঠাৎ নিজেকে ওর বড্ড একা মনে হয়। বাবা তো তার জন্য পাত্রী ঠিক করে ফেলেছেন। আবার মা যদি ঠিক করে ফেলেন তাহলে ওর জন্য এই পৃথিবীতে কেউ আপন রইল না।
ওকে এরকম নীরব থাকতে দেখে ফারদিন জিজ্ঞাসা করে, বিয়ার কন্যা এত নীরব কেন? মনটা কি বেশি খারাপ? দীর্ঘশ্বাস ফেলে উর্ষি বলে, না তেমন কিছু নয়। দেখো উর্ষি, আমরা যদি সিদ্ধান্ত নেই বিয়ে করব তাহলে আমাদের নিজেদের মধ্যে ভরসার জায়গা থাকতে হবে, যেখানে আমরা মন খুলে কথা বলবো আর নিজেদের সুখ দুঃখের কথাগুলো পরস্পরের কাছে ভাগ করে নেব। ফারদিনের কথা শুনে উর্ষি আর নিজের ভিতরে কষ্টগুলো রাখতে পারল না। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে উর্ষি বলে, তোমাকে তো বলেছি আমার বাবা খুব শীঘ্রই বিয়ে করবেন। তেমনি যদি আম্মুও তার নিজের পছন্দের কাউকে বিয়ে করে এতে তোমার কোনো সমস্যা নেই তো? আমার কেন সমস্যা হবে? বরং আমরা দুজন চিন্তামুক্ত হব। আর মাঝে মাঝে তোমার বাবার বাড়ি আবার কখনো তোমার মায়ের বাড়ি বেড়াতে গেলে কেমন হবে? সবার শ্বশুর বাড়ি একটা হয় কিন্তু আমার দুটো শ্বশুর আর শাশুড়ির বাড়ি হবে। ভাবতেই খুব ভালো লাগছে। উর্ষি রাগ করে বলে, ফারদিন, বাবা মাকে নিয়ে ফান করলে কোনো সন্তানেরই ভালো লাগে না। সরি, তুমি কিছু মনে করো না। তোমাকে স্বাভাবিক করার জন্য একটু দুষ্টমি করলাম। তোমাদের বাসা তো উত্তরায় তাই না? হুম। সামনে একটা মিষ্টির দোকানে তোমার বাইকটা থামিও। কেন? দরকার আছে। উর্ষির কথা শুনে ফারদিন একটা মিষ্টির দোকানের সামনে নিজের বাইকটা থামায়। উর্ষি বাইক থেকে নেমে 2 কেজি মালাই চপ কিনে আবার বাইকে এসে বসে। এরপর ফারদিনকে বলে, এবার তোমাদের বাসায় চলো। মানে কি? মানেটা খুব সহজ। বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাব, সেই কারণে মিষ্টি কিনে নিলাম। ফারদিন চোখ গোল করে উর্ষির দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ঠিক আছে? উর্ষি মাথা দুলিয়ে বলে, শতভাগ ঠিক আছে। এবার বাইকে স্টার্ট দাও। দেখো আজ যদি আমাকে তোমাদের বাসায় নিয়ে না যাও তাহলে তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। অগত্যা কোনো উপায়ন্তর না দেখে ফারদিন উর্ষিকে নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দেয়। উত্তরা 13 নম্বর সেক্টরে ফারদিনের বাসা। বাড়ির সামনে এসে বাইকটা গ্যারেজে রেখে লিফটে উঠে যায়। 4র্থ ফ্লোরে লিফট থামলে ওরা বের হয়ে দরজার সামনে এসে ডোরবেল বাজায়। ফারদিনের বোন ফারাহ হেসে দরজা খুলে উর্ষিকে দেখে ফারদিনের দিকে তাকিয়ে বলে, উনি কি উর্ষি আপু? উর্ষি একবার ফারদিনের দিকে তাকায়। তারপর ফারাহ রদিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, হুম, আমি উর্ষি। আঙ্কেল আন্টি বাসায় আছেন? আর এই মিষ্টির প্যাকেটটা নাও। মিষ্টি কেন? কোনো সুসংবাদ আছে? অবশ্যই, আঙ্কেল আন্টিকে ডাকো। উনাদের সামনে বলবো। আমার হাতে বেশি সময় নেই। ফারাহ মিষ্টির প্যাকেটটা নিয়ে রুমের ভিতর চলে যায়। এদিকে উর্ষিকে ড্রয়িং রুমে বসিয়ে ফারদিনও রুমের দিকে যেতে চাইলে উর্ষি বলে, পালাচ্ছ কেন? তোমার সামনে তো প্রস্তাব দিতে হবে। তা না হলে আঙ্কেল আওটি ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করতে চাইছি। অনিচ্ছা সত্ত্বেও ফারদিনকে বসতে হলো। তবে ও খুব কুণ্ঠিত। কেননা উর্ষির এই কাণ্ড ঘটানোর পর বাসার সবাই ওকে নিয়ে মজা করবে। এই বিষয়টা ও কিভাবে সামলাবে এটা ভাবতেই ওর কেমন যেন অস্থির অনুভব হয়। এর মাঝে ফারদিনের বাবা মা দুজনে এসে সোফায় বসলেন। ফারদিনের মা উর্ষির দিকে তাকিয়ে বলেন, তুমি উর্ষি? জি আন্টি। তুমি খুবই কিউট। আমি তা জানি। জানারই কথা, ছোটবেলা থেকে নিশ্চয় অনেক শুনেছ? জি আন্টি। আজকে আমি ফারদিনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তাই নাকি? কিন্তু ও তো বেকার। আজ বেকার তবে কাল বেকার থাকবে না। খুব শীঘ্রই আমাদের ইন্টার্নশিপ শুরু হবে। তবে পাত্রীকে? আমি নিজেই পাত্রী। উর্ষির দিকে তাকিয়ে ফারদিনের বাবা বলেন, প্লাস বাহ, আমার বলদ ছেলে তো দারুণ একটা বউ জুটিয়েছে। সাথে সাথে উর্ষি বলে, আঙ্কেল কথাটা ভুল বললেন। এখনো আমি আপনার ছেলের বউ হইনি। এখন না হলেও শীঘ্রই হবে। সে কারণে কথাটা বললাম। ফারদিন খুব অপ্রস্তুত হয়ে সোফায় বসে আছে। আর নিজের আঙ্গুলের নখ দাঁত দিয়ে কামড়াতে থাকে। ওর বাবা ওর দিকে তাকিয়ে বলে, বলতেই হবে তোর ঘটে কিছু বুদ্ধি আছে। না, এখন থেকে তোকে আর বলদ বলা যাবে না। উর্ষি ফারদিনের বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, আমার কথা এখনো শেষ হয়নি।
আপনারা আগে পুরোটা শুনুন, তারপর মতামত জানাবেন। ফারদিনের মা বলেন, ঠিক আছে বলো। আমি কিন্তু ব্রোকেন পরিবারের সন্তান। আমার বাবা খুব শীঘ্রই তার পছন্দের পাত্রীকে বিয়ে করবেন। মানে ডিভোর্স কার্যকরী হওয়া মাত্রই বিয়ের পিঁড়িতে বসবেন। ওদিকে আমার মা হয়তো তার নিজের পছন্দের কাউকে খুঁজে নিতে পারেন। সে রকম একটা পরিবারের মেয়েকে আপনারা ছেলের বউ হিসেবে মানবেন কিনা সেটা আগে ভেবে তারপর মতামত দিবেন। আর একটা কথা, বিয়ের পর মাঝে মাঝে ওকে আমার সাথে আমার ফ্ল্যাটে থাকতে হতে পারে। সেক্ষেত্রে মন খারাপ করতে পারবেন না। আজ তাহলে উঠি। ফারদিনের বাবা মা হা করে উর্শির কথা শুনে ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়। এদিকে ফারাহ ট্রেতে করে মিষ্টি নিয়ে এসে বলে, আপু মিষ্টিমুখ না করে যেও না। ঠিক আছে, তবে আমাকে একটা মালাই চপ দিবে। উর্শি মিষ্টি খেয়ে ফারদিনের বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আন্টি আজ উঠি। পজিটিভ হলে আমাকে ফোন দিয়েন। আম্মুর সাথে ফোনে লাগিয়ে দিব। এরপর ফারদিনের দিকে তাকিয়ে উর্শি বলে, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। ফারদিনের বাবা মায়ের কাছে বিদায় নিয়ে উর্শি আর ফারদিন বের হয়ে আসে। পুরো পথে উর্শি ফারদিনের সাথে কোনো কথা বলে না। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে ওর খুব টেনশন হয়। তবে রাস্তায় জ্যাম না থাকাতে 40 মিনিটের মধ্যে উর্শি মিরপুর 12 নম্বরে পৌঁছে যায়। বাইক থেকে নেমে হেলমেট খুলে উর্শি ফারদিনের হাতে দিয়ে বলে, আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। মনে হয় না আঙ্কেল আন্টি এই বিয়েতে রাজি হবে। ফারদিন হেলমেটটা রেখে উর্শিকে বলে, বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব। দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। এ কথা বলে উর্শি লিফটের সামনে চলে আসে। কেউ একজন নামছিল। লিফট চলে আসাতে উর্শি লিফটে উঠে পড়ে নিজের ঘরের সামনে এসে ডোরবেল বাজায়। কিন্তু দরজা খুলে না। অগত্যা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখে মায়ের ঘরে ডিম লাইট জ্বলছে। দরজাটা ভেজানো ছিল। দরজা খুলে ভিতরে ঢুকতেই ওর মা বলে, কোথায় গিয়েছিলি? এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে চিন্তা হচ্ছে। তুমি এ সময় শুয়ে আছো কেন? শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে কি মন খারাপ? প্লাস খুব একটা না, তবে মানুষের মন এত নোংরা কিভাবে হয়? কেন, কি হয়েছে? রেহনুমা ওর সাথে বলা প্রিন্সিপাল ম্যামের কথাগুলো উর্শিকে বলে। উর্শি পুরোটা শুনে ওর মাকে বলে, তবে আমার মতামত হলো তুমি যদি তোমার পছন্দমতো কাউকে পাও তাহলে বিয়ে করতে পারো। এতে আমার কোনো আপত্তি নাই। বড় গল্প। পারলে না আমার হতে। পরবাট। মাহবুবা বিথি। মেয়ের কথা শুনে রেহনুমা শোয়া থেকে উঠে বসে গম্ভীর স্বরে উর্শির মুখের দিকে তাকিয়ে বলে, আমার সম্পর্কে তোর এমন কথা মনে হওয়ার কারণটা জানতে পারি? কোনো কারণ নেই। তবে আমার কথা ভেবে তুমি নিজের চাওয়াটাকে অপূর্ণ রেখো না। বিয়ে করে জীবনটা আবার নতুন করে শুরু করো। এটুকুই বলার ছিল। আমার চাওয়া পাওয়া নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ফারদিনকে বিয়ের প্রস্তাব নিয়ে তাড়াতাড়ি আসতে বল। আম্মু এসব টিপিক্যাল কথা আমার সামনে বলবে না। কেন, আমি বিয়ের প্রস্তাব নিয়ে ফারদিনের বাসায় গেলে কি সমস্যা? কি বলছিস এসব? তোকে সবাই নির্লজ্জ বলবে। ওসব মান্ধাতা আমলের নিয়ম আমি মানি না। কেননা তুমি যদি বিয়ে না করো তাহলে তো আমার সাথেই তোমাকে থাকতে হবে। সেক্ষেত্রে ছেলেকে মাঝে মাঝে আমার সাথে এই বাড়িতে থাকতে হবে। এই বিষয়গুলো আমি আগেই ফারদিনের বাবা মাকে জানিয়ে দিব। তোকে আগ বাড়িয়ে এসব বলতে হবে না। বিয়ের পর সব এমনিতেই ঠিক হয়ে যাবে। যাবে না আম্মু, বরং এই ছোট ছোট ব্যাপারগুলো থেকে অনেক বড় ইস্যু তৈরি হয়। সে কারণে বিয়ের আগেই সব ফয়সালা করে নেওয়া উচিত। বিয়ের বিষয় নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। ড্রেস চেঞ্জ করে চা বানাচ্ছি। চা খেলে তোমার মাথা ধরা সেরে যাবে। উর্শি নিজের রুমে চলে যায়। সেদিকে তাকিয়ে রেহনুমা মনে মনে ভাবে, উর্শি কথাটা ভুল বলেনি। কেননা মতিনের সাথে প্রথমে ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিয়ের পর ভুল বুঝাবুঝি হতো। বিয়ের আগে যেহেতু পারিবারিক এই বিষয়গুলো নিয়ে মতিনের সাথে ওর তেমন একটা কথা হয়নি, সেই কারণে বিয়ের পর রেহনুমা কিছু বলতেই পারত না। বিশেষ করে ওর শাশুড়ির মায়ের সম্পর্কে কিছু বললে মতিন বলতো,
তুমি তো জানো আমি আমার মায়ের বড় সন্তান। বাবা না থাকার কারণে মা একলা হাতে আমাদের অনেক কষ্ট করে বড় করে তুলেছে। সেই কারণে মায়ের মনে আমি কষ্ট দিতে পারবো না। তোমাকে মায়ের এই বিষয়গুলো মেনেই আমার সাথে সংসার করতে হবে। উর্ষি চা বানিয়ে ট্রেতে করে পিরিচে ঘিয়ে ভাজা টোস্ট বিস্কুট নিয়ে রেহনুমার কাছে আসে। রেহনুমার হাতে চায়ের মগ তুলে দিয়ে নিজের মগটা হাতে নেয়। চেয়ারে বসে চায়ের কাপে টোস্ট বিস্কুট ভিজিয়ে খুব মজা করে খেতে থাকে। উর্ষির ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে ফারদিন ফোন দিয়েছে। ততক্ষণে ওর টোস্ট বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে। চায়ের মগটা নিয়ে নিজের রুমে চলে আসে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ফারদিন বলে, কি করছো? চা খাচ্ছি। ভালো কথা, আঙ্কেল আন্টি কি আমাকে পছন্দ করেছেন? এখনো কিছু বলেনি। তাহলে ফোনটা রাখি। কেন, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? শোনো, বিয়ে যদি তোমার সাথে না হয় তাহলে প্রেম করে কি লাভ? শুধু শুধু সময় নষ্ট করা। আমার সাথে কথা বলা তোমার কাছে সময় নষ্ট মনে হচ্ছে? আলবত মনে হচ্ছে। কেননা আমি তো আইবুড়ো হয়ে বসে থাকব না। বিয়ে আমাকে করতেই হবে। সেক্ষেত্রে আমার সেই অদেখা বরের সাথে অন্যায় করা হবে না? তুমিই বলো, আমি কি ভুল কিছু বলেছি? ফারদিনের মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়। ফোনটা রেখে বাবা মায়ের রুমের দরজার সামনে দাঁড়ায়। উনারা ডিনার করে কেবল শুয়েছেন। দরজা নক করে ফারদিন বলে, আম্মু ঘুমিয়ে পড়েছ? না, কেবল শুয়েছি। একটা কথা ছিল। সকালে শুনব। না, এখনই শুনতে হবে। ফারদিনের কথা শুনে ওর বাবা আশরাফ আলী বলেন, ঠিক আছে, ঘরে আয়। ফারদিন ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে পকেটে এক হাত রেখে আর এক হাত দিয়ে মাথা চুলকাতে থাকে। সেদিকে তাকিয়ে ওর মা বলে, কি বলতে এসেছিস? না মানে আমার বিয়েটা নিয়ে কিছু ভেবেছ? না, এখনো কিছু ভাবিনি। নিচের দিকে তাকিয়ে ফারদিন বলে, আমি উর্ষিকে ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। আশরাফ আলী ছেলের দিকে তাকিয়ে বলেন, তা না হয় বুঝলাম। তা বিয়ে করে বউকে কি খাওয়াবে সেটা ভেবেছ? সামনের মাসেই আমাদের দুজনের ইন্টার্নশিপ শুরু হবে। তখন আমরা দুজনেই বেতন পাব। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি তুমি দায়িত্ববান হয়েছ। বাকি কথা সকালে বলবো। এ কথা বলে আশরাফ আলী বিছানায় শুয়ে পড়লেন। ফারদিন ঘর থেকে বেরিয়ে গেলে রাবেয়া বেগম বিছানা থেকে নেমে দরজাটা ভেজিয়ে দিলেন। এরপর স্বামীর দিকে তাকিয়ে বলেন, মেয়েটাকে আমার কাছে ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? একটু বেশি স্মার্ট। এই যুগে এরকম না হলে চলা মুশকিল। এখন ঘুম পাচ্ছে। সকালে এই বিষয়ে কথা বলবো। রাবেয়া বেগম বুঝতে পারছেন উর্ষিকে তার স্বামীর খুব একটা পছন্দ হয়নি। কারণটা রাবেয়া জানে। বেশি স্বাধীনচেতা মেয়ে আশরাফ আলীর পছন্দ নয়। রাবেয়া এটা ভালোই বুঝতে পারে। কারণ ১৯ বছর বয়সে এই মানুষটার বউ হয়ে এই বাড়িতে আসেন। এটা ঠিক রাবেয়া বেগমের কোনো অযত্ন উনি কোনোদিন করেননি। চাওয়ার আগেই সবকিছু হাতে তুলে দিয়েছেন। তবে তা তিনি নিজের পছন্দে দিয়েছেন। রাবেয়া বেগমের যে নিজস্ব পছন্দ থাকতে পারে সেটা আশরাফ আলী কোনোদিন ভেবে দেখেননি। আর রাবেয়া বেগমও উনার চাওয়া পাওয়ার গুরুত্ব দিতে গিয়ে নিজের চাওয়া পাওয়া গুলোকে হারিয়ে ফেলেছেন। আশরাফ আলীর পছন্দ অপছন্দগুলো এখন রাবেয়া বেগমের পছন্দ আর অপছন্দে রূপান্তরিত হয়েছে। তবে সেদিন উর্ষিকে এমন আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে দেখে রাবেয়া বেগমের ভীষণ ভালো লেগেছে। আজ শুক্রবার। মতিন জুম্মার নামাজ আদায় করে বাসায় এসে দুপুরের খাবার খেয়ে নেয়। না, এভাবে আর থাকা যাচ্ছে না। বিয়েটা শীঘ্রই সেরে ফেলতে হবে। ডিভোর্সের বিষয়টা মেটাতে হবে। আজ ১ মাস হয় মতিন ও বাড়ি থেকে চলে এসেছে। একা থাকা আসলেই খুব কষ্টের। ও হাঁপিয়ে উঠেছে। আজ বিকেলে রত্নার সাথে দেখা করার কথা। বিছানায় একটু গড়িয়ে নেয়। ডোর বেলটা বেজে ওঠে। মতিন অবাক হয়ে বলে, এ সময় আবার কে আসলো? উঠে গিয়ে দরজা খুলে দেখে ২৬-২৭ বছরের এক যুবক দাঁড়িয়ে আছে। মতিন ওর দিকে তাকিয়ে বলে, কাকে চাই? আপনি কি মতিন স্যার? জি।
আপনার সাথে আমার একটু কথা আছে। ভিতরে আসতে পারি? মতিন দরজা থেকে সরে দাঁড়ায়। ছেলেটি ভিতরে এসে ড্রয়িং রুমের সোফায় বসে বলে, আমাকে এক গ্লাস পানি দিবেন। ওকে। মতিন ভিতরে গিয়ে এক গ্লাস পানি এনে ছেলেটির হাতে দিয়ে সোফায় বসে। ছেলেটি এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে গ্লাসটা টেবিলে রেখে বলে, আমি রাজন, রত্নার এক্স বয়ফ্রেন্ড। মতিন বিরক্ত হয়ে বলে, আমার কাছে কেন এসেছেন? আপনি তো আমাদের গল্পের মাঝখানে এসে পড়েছেন, সে কারণেই আসতে হলো। এখানে আমার কিছু করার নেই। আপনি এখন আসতে পারেন। আমিও আপনার এখানে থাকতে আসিনি। কিছু কথা বলতে এসেছি। কান খুলে শুনে রাখুন। রত্নার সাথে আমার 5 বছরের সম্পর্ক। ওকে আমি এসএসসির সময় থেকে চিনি। আমি ওকে প্রাইভেট পড়াতাম। রত্না যখন এইচএসসি পড়ে তখন থেকে আমাদের জানাশোনা। দিনগুলো ভালোই চলছিল। কিন্তু আপনি আমাদের মাঝে এসে সবকিছু শেষ করে দিলেন। তবে আমি কিছুতেই আমার ভালোবাসাকে হারতে দিব না। কথাটা মনে রাখবেন। কথাগুলো বলেই রাজন ঝড়ের গতিতে বেরিয়ে যায়। মতিন এসে আবার বিছানায় শুয়ে পড়ে। রত্নার উপর মতিনের রাগ হয়। রাজনের সাথে সম্পর্কের বিষয়টা লুকানোর দরকার তো ছিল না। রত্নাকে মেসেজ পাঠিয়ে আজকে দেখা করার বিষয়টা ক্যান্সেল করে দেয়। শরীরটাও ভালো লাগছে না। ওদিকে ডিভোর্সের বিষয়টা ফয়সালা করতে রেহনুমাকে কাবিনের 27 লক্ষ টাকা দিতে হবে। এ এক আশ্চর্য মানুষ। কোন ধাতু দিয়ে গড়া কে জানে? নিজেরটুকু কোনোদিন চেয়ে নিতে পারল না। তার সাথে যোগ হয়েছে আত্ম অহংকার। রেহনুমার এই আত্ম অহংকার ভাবটাই মতিনকে কষ্ট দেয়। মানুষের এই ছোট জীবনে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটা ধরে থাকলে জীবন তো সহজ সরল পথে চলে না। এই কথাটাই রেহনুমা কোনোদিন বুঝল না। আজ মনে হয় শুক্লপক্ষ। রাত 12টা বাজে। রেহনুমার দুচোখে ঘুম আসছে না। আজও ওর নাকে নিকোটিনের গন্ধ লাগছে। গায়ে চাদর জড়িয়ে বারান্দায় চলে আসে। নভেম্বর মাস। উত্তর দিক থেকে শীতল বাতাস বইছে। শাড়ির আঁচল দিয়ে মাথায় আলতো করে ঘোমটা দিয়ে চেয়ারে বসে আকাশের দিকে দৃষ্টি মেলে ধরে। উর্ষি রুমে শুয়ে বারান্দায় পায়ের আওয়াজ শুনতে পায়। ও ঠিক বুঝেছে রেহনুমা আজও রাত জাগবে। শোয়া থেকে উঠে পা টিপে বারান্দায় চলে আসে। দূর থেকে দেখে রেহনুমা পাথরের মূর্তির মতো বসে আছে। উর্ষি এসে মায়ের পাশে খালি চেয়ারটায় বসে পড়ে। মায়ের দিকে এক পলক তাকায়। ওর মা এখনো কত সুন্দর। রেহনুমা উর্ষির দিকে তাকিয়ে বলে, তুই এখনো ঘুমাসনি? তুমিও তো ঘুমাওনি। আমার ইদানিং একটা সমস্যা শুরু হয়েছে। রাত হলেই আমি সিগারেটের গন্ধ পাই। হয়তো আশেপাশে কেউ সিগারেট টানছে। না তা নয়। আসলো তোর বাবা চলে যাবার পর থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে। কারণ ওর তো ইনসোমিয়া ছিল। যে রাতে ঘুম আসতো না সেই রাতে বারান্দায় পায়চারি করত আর সিগারেট ফুঁকত। তুমি কোনোদিন বাবাকে বাধা দাওনি। কারো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করতে আমার ভালো লাগে না। কিন্তু স্বামী স্ত্রী তো একজন আরেকজনের অর্ধাঙ্গিনী। সেখানে পার্সোনাল বিষয় বলে কি কিছু থাকে? যার কাছে আমার কোনো মূল্য ছিল না সে কি আমার কথার মূল্য দিবে? বাধা দিয়ে না হয় দেখতে আব্বু শোনে কিনা? বড় গল্প। পারলে না আমার হতে। পর্ব 9। মাহবুবা বিথি। কথাটা বলেই উর্ষি চলে যায়। রেহনুমা ওর গমন পথের দিকে তাকিয়ে ভাবে। ছোটবেলা থেকে বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েন মেয়েটাকে অনেক ম্যাচিওর করে তুলেছে। রেহনুমার বেশ শীত লাগছে। বাইরে বসে না থেকে নিজের রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। কলিং বেলের শব্দে সকালে রেহনুমার ঘুম ভেঙে যায়। রেহনুমা শাড়িটা গুছিয়ে নিয়ে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে আসে। দরজার পিফল দিয়ে দেখে বাইরে দুজন পুরুষ মানুষ আর একজন নারী দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বাবা মা আর ওদের সন্তান। কাউকে রেহনুমা চেনে না। তারপরও দরজা খুলে জিজ্ঞাসা করে, কাকে চাই? উর্ষি বাসায় আছে? আছে। কমবয়সী ছেলেটা রেহনুমাকে বলে, আন্টি আমি ফারদিন, উর্ষির সাথে পড়ি। এখন রেহনুমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। উনাদেরকে সাদরে ড্রয়িং রুমে বসায়।
মিষ্টির প্যাকেটগুলো ফারদিন রেহনুমার হাতে দিয়ে বলে, আন্টি এগুলো রাখুন। এসবের কি দরকার ছিল বাবা? প্যাকেটগুলো ডাইনিং টেবিলে রেখে রেহনুমা উর্শির রুমে এসে ওকে ঘুম থেকে ডেকে বলে, ফারদিন ওর বাবা মাকে নিয়ে এসেছে। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আয়। রেহনুমার কথাগুলো উর্শির মাথার উপর দিয়ে যায়। সদ্য ঘুম থেকে উঠাতে মাথাটা হ্যাং হয়েছিল। কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর কথাগুলো কানে ঢুকে। এদিকে মোবাইলটা টুং করে বেজে ওঠে। মেসেঞ্জারে ফারদিন মেসেজ পাঠিয়েছে, আমি বাবা মাকে নিয়ে এসেছি, তুমি কই? তাড়াতাড়ি আসো। উর্শি ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমে আসে। তোয়ালে দিয়ে মুখ মুছতে থাকে। মনে মনে বলে, দায়িত্ব ফলাতে এসেছে। কালকের কথাগুলো তাহলে গায়ে লেগেছে। এমন সময় রেহনুমা এসে বলে, মুখে একটু ফেস পাউডার লাগিয়ে নিস। চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে চুলগুলো পরিপাটি করে আছড়ে নে। ও হ্যাঁ, ভালো একটা থ্রিপিচ পরে নিস। গত বছর ঈদে আর্ন থেকে তোর বাবা যে জামাটা কিনে দিয়েছে সেটা পরে নিস। উর্শি রেগে গিয়ে বলে, তুমি ভালো করেই জানো আমি এসবের কিছুই করব না। বেশি হলে মুখে লোশন আর চুলগুলো আছড়ে নিব। আমি সং সাজতেন পারবো না। তুমি এখন যাও। ওদের কি নাস্তা দিবে তার আয়োজন করো। উর্শি অবশ্য এর মাঝে ফুড পান্ডাতে অফার করেছে। উর্শি রেডি হয়ে ড্রয়িং রুমে আসে। ফারদিনের বাবা মাকে সালাম দিয়ে সোফায় বসে। রেহনুমাও চলে আসে। আশরাফ আলী রেহনুমার দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ের প্রস্তাবে আমরা সম্মত পোষণ করছি। রেহনুমা যেন একটু হোঁচট খেল। ও একবার উর্শির মুখের দিকে, একবার ফারদিনের বাবা মায়ের মুখের দিকে তাকায়। আশরাফ আলী বুঝতে পারে উর্শির প্রস্তাব নিয়ে যাওয়ার বিষয়টা রেহনুমার কাছে পরিষ্কার নয়। সে কারণে আশরাফ আলী ঘটনাটা যখনই বলতে চাইছিলেন তখনই সাথে সাথে রাবেয়া বেগম উনাকে থামিয়ে দিয়ে রেহনুমাকে বলেন, ফারদিন উর্শিকে ভীষণ পছন্দ করে। আমারও প্রথম দেখায় ওকে ভালো লেগে যায়। খুবই দিলখোলা স্পষ্টভাষী মেয়ে। এখন আমরা দুবারীর অভিভাবকেরা ওদের 4 হাত এক করে দেই, কি বলেন? অবশ্যই। উর্শির কাছে ফারদিনের অনেক প্রশংসা শুনেছি। সাথে সাথে উর্শি বলে, বানিয়ে কেন বলছো? আমি তোমাকে কখনোই ওর সম্পর্কে কোনো প্রশংসা বাক্য শুনাইনি। মেডিকেলে 5 বছর আমারটা দেখে কপি করেছে, সেখানে ওর সম্পর্কে প্রশংসা করার কি আছে? ওর কথা শুনে উপস্থিত সবাই হেসে ফেলে। ডোরবেলটা বেজে ওঠে। রেহনুমা উর্শির দিকে তাকিয়ে বলে, দেখতো, কে এলো? ডেলিভারি ম্যান এসেছে। এ কথা বলে উর্শি দরজা খুলে ফুড পান্ডা থেকে খাবারগুলো বুঝে নেয়। এরপর টেবিলে খাবারগুলো গুছিয়ে দিয়ে ফারদিনের বাবা মাকে ডাকতে ড্রয়িং রুমে চলে আসে। টেবিলে এসে রাবেয়া বেগম অবাক হয়ে যায়। রব্বানী হোটেলের পরোটা, কাবাব, জিনজিয়ান থেকে স্যুপ, অন্থন, কেশোনাথ, সালাদ আর ফারদিনের নিয়ে আসা মিষ্টিগুলো দিয়ে উর্শি খাবার টেবিলটা সাজিয়ে ফেলেছে। আশরাফ আলীরও ভালো লাগে। রেহনুমাও হাফ ছেড়ে বাঁচে। খাওয়া দাওয়া শেষ করে ওর ড্রয়িং রুমে এসে বসে। আশরাফ আলী রেহনুমাকে বলে, সামনের শুক্রবার ওদের কাবিন করলে কেমন হয়? খুবই ভালো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। কাবিনটা নিয়ে একটু আলোচনার দরকার ছিল। মেয়ের কাবিন আপনারা কত ধরেছেন? সাথে সাথে উর্শি বলে, আপনার ছেলে তো এখন কিছু করে না। ও আমার কাবিনের টাকা কিভাবে পরিশোধ করবে? সাথে সাথে ফারদিন বলে, আজ করি না বলে সারা জীবন করব না, এই কথা তোমায় কে বলল? ঠিক আছে, যখন করবে তখন দিও। আশরাফ আলী উর্শির কথা শুনে বলে, কাবিন বিয়ে আগেই ঠিক করতে হয়। এটাই নিয়ম। ঠিক আছে, আমার কাবিন 1000 টাকা। কাবিনের পরিমাণ শুনে রাবেয়া বেগম বলেন, এ তুমি কেমন কথা বললে? তখন উর্শি দীর্ঘশ্বাস ফেলে বলে, দোয়া করবেন আন্টি, আমাদের যেন মনের মিল হয়। দুজন দুজনকে যেন খুব ভালোবাসতে পারি। ভালোবাসা মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায়। ভালোবাসার কাছে টাকা পয়সার মূল্য খুবই ম্রিয়মাণ। তাই আমার কাছে কাবিনের বিশাল টাকার দরকার নেই। উর্শির কথা শুনে ফারদিনের বাবা মা খুব খুশি হয়। কাবিনের ডেট ফাইনাল করে ওরা চলে যায়। দরজা লাগানোর সাথে সাথে রেহনুমার ফোনটা বেজে ওঠে।
অপরিচিত নাম্বার দেখে ফোনটা রিসিভ করতে মন চাইছিল না। তারপরও কি মনে করে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠস্বর ভেসে আসে। আপনি কি রেহনুমা ম্যাম বলছেন? জি। মতিন স্যারের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। উনাকে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আপনি কি হাসপাতালে একটু আসবেন? আপনি কে বলছেন? আমি মতিন স্যারের ছাত্রী বলছি। উর্ষি সাথে সাথে রেহনুমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, আমরা এখনই আসছি। ফোনটা রেখে উর্ষি উবার কল করে। উবার খুব দ্রুতই চলে আসে। কিন্তু রেহনুমা খবরটা পেয়ে স্থানুর মতো খাটের উপর বসে পড়ে। উর্ষি এসে রেহনুমাকে তাড়া দিয়ে বলে, সময় নষ্ট করার মতো সময় হাতে নেই। আম্মু আমাদের এখনই বেরোতে হবে। তুই চলে যা। তুমি যাবে না? না। কারণটা জানতে পারি? ও তো আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। ওর সাথে আমার তো কোনো সম্পর্ক নেই। আব্বু কিন্তু ডিভোর্স পেপারে সই দেয়নি। তুমি সই করলে তারপর আব্বু সই করবে। সে কারণে তোমার কাছে পেপারটা আগে পাঠিয়েছে। রেহনুমার ভিতরে খুব কষ্ট হয়। উর্ষিকে চলে যেতে বলে। উর্ষি ওর আগে দুঃখে অভিমানে বাসা থেকে বের হয়ে উবারে করে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। হাসপাতালে পৌঁছে উর্ষি রত্নাকে দেখেই চিনতে পারে। কারণ একদিন এই মেয়েটাকেই ওর বাবার সাথে রিকশায় দেখেছিল। রত্নার কাছেই উর্ষি জানতে পারে, লাস্ট ফোনটা ওর বাবা রত্নাকে করেছিল। বিকালের দিকে ওর বাবার বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা করছিল। কেয়ারটেকারকে ফোন দিয়ে আসতে বলে। দরজা ভেজানোই ছিল। ঘরে এসে দেখে মতিন বুকটা চেপে ধরে আছে। শুধু বলছিল, আমাকে হাসপাতালে নিয়ে চলো। ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থ হওয়ার ঘণ্টা খানিক আগে রত্নার সাথে মতিনের কথা হয়। সে কারণে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার ওকে ফোন করে। ও এসে মতিনকে দারোয়ান আর ড্রাইভারের সহযোগিতায় গাড়িতে উঠায়। তারপর ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসে। অবস্থা খারাপ হওয়ায় উনাকে আইসিইউতে ভর্তি করা হয়। উর্ষি ডাক্তারের কাছে জানতে পারে, আসলেই ওর বাবার অবস্থা খুব একটা ভালো নয়। 72 ঘন্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না। উর্ষি হাসপাতালের আইসিইউ এর ওয়েটিং রুমে বসে থাকে। উর্ষি আসার পর রত্না চলে যায়। রেহনুমা না আসাতে মায়ের উপর উর্ষির বড্ড অভিমান হয়। একটা মানুষ মৃত্যু শয্যায় জেনেও কি করে মানুষ তার ইগোকে বড় করে দেখে। কিসের প্রেম কিসের ভালোবাসা? এতটা বছর একসাথে থাকলো, তাদের দুজনের মাঝে সন্তান আসলো তারপরও কেউ কারো আপন হতে পারল না। দুপুর গড়িয়ে বিকেল আসে। এর মাঝে উর্ষি ফারদিনকে এই খবর জানায়। কারণ ওর বড্ড অসহায় লাগছে। খবর পেয়ে ফারদিন সাথে সাথে চলে আসে। উর্ষিকে জোর করে ক্যান্টিনে নিয়ে খাওয়ায়। উর্ষির গলা দিয়ে খাবার নামে না। ফোনটা বেজে ওঠে। আইসিইউ থেকে ডাক্তার ফোন দিয়েছে। উর্ষি খাওয়া ফেলে দৌড়ে আইসিইউতে চলে যায়। ডাক্তার উর্ষিকে জানায় ওর বাবার শরীরের আরও অবনতি ঘটেছে। যে কোনো মুহূর্তে খারাপ খবর শোনার জন্য যেন প্রস্তুত থাকে। ডাক্তারের মুখে একথা শুনে ফারদিন উর্ষিকে বলে, আন্টি আসবে না? জানি না। এরপর ফারদিনের দিকে তাকিয়ে বলে, মানুষ হিসাবে উনারা দুজনেই খুব ভালো মানুষ। তারপরও উনারা একসাথে থাকতে পারলেন না। কি বিচিত্র মানুষের মন। বড় গল্প। পারলে না আমার হতে। শেষ পর্ব। মাহবুবা বিথি। ফারদিন উর্ষির কষ্টটা অনুভব করতে পারছে। কিন্তু সান্ত্বনা দিতে পারছে না। কারণ জীবনের যাত্রাপথে কিছু জায়গায় সান্ত্বনার বাণীটা বড্ড বেমানান। এর থেকে চুপ থাকা ভালো। তবে বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েন সন্তানের অন্তরে কতটা দহন সৃষ্টি করে তা উর্ষিকে দেখে ফারদিন ভালোই অনুভব করছে। এই কয় বছর উর্ষিকে দেখে একটুও বুঝার উপায় ছিল না যে এত গভীর একটা ক্ষত ওর অন্তরে বয়ে বেড়াচ্ছে। এরপরও মেয়েটা মনোযোগ দিয়ে লেখাপড়া করত। কি করে পারত ও? ফারদিন অবাক বিস্ময় উর্ষির দিকে তাকিয়ে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। উর্ষি বারান্দায় পায়চারি করছে। ওয়েটিং রুমে বসে থাকতে পারছে না। সবাই তো ওর মতো নয়। অনেকে কান্নাকাটি করছে। তাদের বাবা কিংবা মা কিংবা ঘনিষ্ঠ আত্মীয় আইসিইউ মৃত্যু শয্যায় শায়িত।
প্রতিদিন হাজার হাজার টাকার বিল গুনছে অথচ ডাক্তার কোনো আশার বাণী শোনাতে পারছে না। একজন পেশেন্টের ওয়াইফের কাছে উস্সি শুনল, উনার নাকি 2 মাসে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু ডাক্তার বলছে, এখানে তার সুস্থ হবার সম্ভাবনা কম, আপনারা পেশেন্টকে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে নিয়ে যান। এসব কথা শুনে উস্সির খুব অস্থির লাগছে। ওরও টাকার চিন্তা হচ্ছে। মনে মনে ভাবে, আম্মু তো এখনো আসলো না। এই আইসিইউ এর বিল কিভাবে ম্যানেজ করব? কিন্তু সন্তান হিসাবে এই বিল তো ওকেই ম্যানেজ করতে হবে। অনেক ভেবে সিদ্ধান্ত নেয়, আপাতত মায়ের কাছ থেকে ধার নিবে। বারান্দায় পেতে রাখা চেয়ারে ফারদিন বসে উস্সিকে দেখছিল। মেয়েটাকে ভীষণ বিষণ্ণ লাগছে। ফারদিন নিজের আসন ছেড়ে উস্সির কাছে এসে বলে, চলো, ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। আমি একা যেতে চাইলে তোমাকে তো অফার করতাম না। উস্সি ফারদিনের দিকে তাকিয়ে মনে হলো, ওর যাওয়া উচিত। কেননা ওই অসুস্থ মানুষটা ওর বাবা, কিন্তু ফারদিনের কেউ নয়। কেননা এখন পর্যন্ত ফারদিনের সাথে ওর বিয়ে হয়নি। তারপর শুধু ওকে সঙ্গ দেবার জন্য এখানে বসে আছে। অনিচ্ছা সত্ত্বেও উস্সি ফারদিনের সাথে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিন থেকে ফারদিন আর উস্সি আইসিইউ এর সামনে পাশে। উস্সি ওয়েটিং রুমে উকি মেরে দেখে, ওর মা এসেছে। রুমে প্রবেশ করে মায়ের পাশে বসে জিজ্ঞাসা করল, কখন এসেছ? কিছুক্ষণ আগে এসেছি। আসলে অসুস্থ মানুষকে দেখতে আসা সুন্নত। সে কারণে আমার আশা। তা তোমার বাবা এখন কেমন আছেন? মায়ের মুখের দিকে তাকিয়ে উস্সি অবাক হয়ে ভাবে। এই মানুষটাই একসময় ওর বাবার প্রেমে এতটাই পাগল ছিলেন যে নিজের আপনজনের কাছ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছেন। কিন্তু ওর বাবা এই মানুষটাকে মূল্যায়ন করতে পারেনি। সেই কারণে ওর মা পর মানুষের মতো কথা বলছে। কথায় আছে না, ভালোবাসার উল্টা পিঠে ঘৃণার বসবাস। মাকে দেখে ওর আজ তাই মনে হচ্ছে। উস্সি দীর্ঘশ্বাস ফেলে বলে, আব্বু ভালো নেই। থাকবার কথাও নয়। হীরা ফেলে যে সারাজীবন কাচের পিছনে ছুটেছে তার ভালো থাকার কথা নয়। মায়ের উপর উস্সির রাগ হলো। বলতে ইচ্ছে হয়েছিল, তুমি যদি সত্যি আসল ডায়মন্ড হতে বাবা তোমাতেই আটকে থাকত। কিন্তু ও পারেনি। কারণ রাগের মাথায় অনেক কিছু বলা যায়, কিন্তু সত্যি যা তা তো সত্যি। বাবা তো মাকে ফেলে অন্য কাউকে তার জীবনে আনার চিন্তা করেছে। অপরদিকে মা হয়তো ওর বাবার অপেক্ষাতে ছিল। কি জানি, মানুষের মন বলে কথা। আসল সত্যটা আল্লাহ পাক জানেন। ফারদিন বারান্দায় বসেছিল। ওয়েটিং রুমে উস্সিকে খুঁজতে এসে রেহনুমা বেগমকে দেখে সালাম দিয়ে বলে, আন্টি, আপনি কখন এসেছেন? একটু আগে এসেছি। তুমি তো মনে হয় উস্সির সাথেই এসেছ? জি আন্টি। এখন তো সন্ধ্যা হতে চলল। বাসায় চলে যাও। উস্সির সাথে আমি আছি। ফারদিন উস্সি আর ওর মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেল। উস্সি ফারদিনকে লিফট পর্যন্ত এগিয়ে দিতে গেল। ফিরে এসে দেখে ওর মা কাঁদছে। ও রুমের ভিতরে গেল না। মাকে একা কিছুক্ষণ কাঁদার সুযোগ করে দিল। করিডোরে দাঁড়িয়ে থাকে। ওরও খুব কান্না পাচ্ছে। কিন্তু কাঁদতে পারছে না। ঘাড়ে কারো স্পর্শে উস্সি চমকে উঠে। পিছন ফিরে তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। মায়ের চেহারাটায় আজ বেশ বয়সের ছাপ পড়েছে। পরনে সাদা জমিনে ছোট ছোট বুটি দেওয়া চিকন পাড়ের একটা টাঙ্গাইলের বিটি শাড়ি পরে এসেছে। মায়ের দিকে তাকিয়ে উস্সি বলে, কিছু বলবে? তোর সাথে আমি কেন আসিনি জানিস? তুমি না বলল আমি কিভাবে জানব? নিজের অপমান দেখতে চাইনি। কারণ আমি খুব ভালো করে জানি তোর বাবার সাথে রত্না এসেছে। তোর কাছে হয়তো মনে হয়েছে মা অনেক বদলে গিয়েছে। কিন্তু বিশ্বাস কর, তোমার বাবার সংসারে যখন আসি এত বড় সংসারের দায়িত্ব তোর বাবার কাঁধে। কিন্তু এতে আমার কষ্ট হলেও আমি মেনে নিয়েছি। কিন্তু যখন এই সংসারে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বকে অপমানিত হতে দেখেছি আর তোর বাবা নীরব দর্শক ছিল, তখন আমিও নিজেকে ভালো রাখতে একটু একটু করে বদলে গিয়েছি। মায়ের কথাগুলো শুনে উস্সি মাথাটা নিচু করে। রেহনুমা আবার বলা শুরু করে, তোর বাবা অন্তত তোকে ফোন দিতে পারত। সেটা না করে রত্নাকে ফোন দিয়েছে।
সাথে সাথে উর্ষি বলে, তোমার ধারণা ভুল মা। বাবা রত্নাকে ফোন দেয়নি। রত্নাকে দারোয়ান ফোন দিয়েছে। যাই হোক, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। টাকা পয়সার ব্যবস্থা কিছু হয়েছে? কোত্থেকে হবে? আমি কি চাকরি করি? ঠিক আছে, সেট নিয়ে তোমায় ভাবতে হবে না। টাকার ব্যবস্থা আমি করব। উর্ষি নিশ্চিন্ত হল। এমন সময় আইসিইউ থেকে ডাক আসলো দেখা করার। উর্ষি মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে? হুম, একবার যেতে চেয়েছিলাম। তাহলে, এখন তুমি দেখা করো। রেহনুমা আইসিইউ এর ভিতরে যায়। তার আগে প্লাস্টিকের পোশাক দিয়ে নিজেকে আবৃত করে নেয়। বেডের কাছে আসার সময় দূর থেকে মতিনকে দেখে। নাকে মুখে নল লাগানো। রেহনুমার ভীষণ কান্না পায়। কাছে এসে মতিনের হাতটা ধরে। কিছুক্ষণ পর ও অনুভব করে মতিনও ওর হাতটা চেপে ধরেছে। রেহনুমা ভীষণ অবাক হয়। মতিনের চোখের পাপড়িগুলো কাঁপতে থাকে। তবে কিছুক্ষণ পর হাতটাও নিস্তেজ হয়ে যায়। রেহনুমা তওবার দোয়া আর কলেমা পড়তে থাকে। কম্পিউটারে সরলরেখার মতো ভেসে উঠতে থাকে। রেহনুমা ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে বলে, আপনি বাইরে যান। রোগীর অবস্থা ভালো না। রেহনুমা আসতে চায় না। কিন্তু ডাক্তার বলে, এটা আইসিইউ। আমাদের কাজ করতে দিন। রেহনুমা কথা না বাড়িয়ে বের হয়ে আসে। রেহনুমার চোখে পানি দেখে উর্ষি বলে, আব্বুর অবস্থা কি খুব বেশি খারাপ? কাঁদতে কাঁদতে রেহনুমা বলে, তোর বাবা মনে হয় আর নেই। নিজেও সুখী হলো না আর আমাকেও সুখী হতে দিল না। কথাগুলো বলে আইসিইউ এর সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। এরপরের সময়গুলো দ্রুত ঘটে যায়। হাসপাতালের বিল, বাবার দাফন কাফনের ব্যবস্থা করা সব উর্ষিকে তাড়াতাড়ি শেষ করতে হয়। ফারদিন আর ওর বাবা মা এসেছিল। উর্ষির কিছু বন্ধু বান্ধব, তাছাড়া চাচা ফুফুরা তো কেউ দেশে নেই। আর উর্ষির মায়ের দিকের কারো সাথে ওদের কোনো যোগাযোগ নেই। ফজরের সময় দাফন হয়। যারা এসেছিল সবাই চলে যায়। রেহনুমা বারান্দায় এসে বসে। পিছু পিছু উর্ষি এসে মায়ের পাশে বসে। আকাশের দিকে তাকিয়ে রেহনুমা বলে, উর্ষি দেখ, আজকের আকাশটা অতি মাত্রায় নীল। ওই আকাশের বুকটা মনে হয় আমার মতো বেদনায় ভারী হয়ে আছে। উর্ষির এমনিতে কখনো আকাশ দেখা হয় না। আজ ওর মায়ের কথায় আকাশের দিকে তাকিয়ে মনে হলো, সত্যি আকাশটা আজ বড্ড বিষণ্ণ হয়ে আছে। হয়তো মন বিষণ্ণ বলে আকাশটাকে বিষণ্ণ লাগছে। রেহনুমার চোখের দুপাশ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রেহনুমা ওর চোখের পানি লুকানোর চেষ্টা করছে না। হয়তো নিজের বুকের কষ্টগুলো এভাবেই অশ্রু হয়ে ঝরে পড়ছে। সেদিকে তাকিয়ে উর্ষি ভাবে, আসলেই বড় অদ্ভুত মানবজন্ম। এতক্ষণ উর্ষির কাঁদতে পারেনি। মায়ের অশ্রু দেখে ও আর নিজেকে সামলাতে পারেনি। মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। সমাপ্ত।